ওকে। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, দিস ইজ জাফর ইসলাম। তোমরা জানো পূর্বের ঘোষণা অনুযায়ী আমাদের গুচ্ছের যে ফ্রি ক্লাসগুলো, সেই ক্লাসগুলো নিয়ে তোমাদের সামনে আজকে আমি এসেছি। সো আজকে আমরা গুচ্ছর প্রশ্ন পেটা নিয়ে আলোচনা করব এবং গুচ্ছের যেই কোশ্চিন আছে সেই কোশ্চিনগুলো আমরা সমাধান করার চেষ্টা করব। তার আগে তোমরা ক্লাসটি একটু শেয়ার করে দিবা, যারা যুক্ত হয়েছো অবশ্যই ক্লাসটি একটু শেয়ার করবা, ঠিক আছে? সো তোমাদের কাছ থেকে একটু সময় আমি চেয়ে নিচ্ছি। আচ্ছা, ক্লাসটা একটু শেয়ার করো। আর আমার সাউন্ড ক্লিয়ার আসে কিনা একটু তোমরা জানো, সাউন্ড ক্লিয়ার আসে কিনা একটু জানাবা, তোমরা সকলেই জানাবা যে সাউন্ড ক্লিয়ার আসে কিনা, ঠিক আছে? সাউন্ড ক্লিয়ার আসতেছে কিনা একটু জানাবা, তোমরা দ্রুত জানাও। আর লাইভে যুক্ত হয়ে যাও, কে কোথা থেকে যুক্ত হচ্ছ একটু জানাও। বুঝতে পারছো? আচ্ছা, ক্লাসটা একটু তোমরা কি করে দিবা, শেয়ার করে দিবা, ঠিক আছে? ক্লাসটা একটু শেয়ার করে দাও, আমরা 5 মিনিটের মধ্যে ক্লাসটি শুরু করে দিব। শেয়ার লাগবে, যেহেতু তোমাদের আমরা একটা ফ্রি উন্মুক্ত করে দিছি, সো শেয়ার লাগবে। তোমরা যদি আমাদেরকে সাপোর্ট দাও তাহলে আমরা ক্লাস দিব, আর যদি সাপোর্ট না দাও তাহলে তো ফ্রি ক্লাসগুলো অবশ্যই দেওয়া যাবে না, ঠিক আছে? সো অবশ্যই শেয়ার দিবা। সাউন্ড ক্লিয়ার আসে কিনা জানো। শেয়ার লাগবে, যেহেতু তোমাদের আমরা একটা ফ্রি উন্মুক্ত করে দিছি, সো শেয়ার লাগবে। যদি আমাদেরকে সাপোর্ট দাও তাহলে আমরা ক্লাস দিব, আর যদি সাপোর্ট না দাও। সো অবশ্যই ইতিমধ্যে দেখতে পাচ্ছি অনেকেই যুক্ত হয়ে গেছে। শেয়ার চাই, কে কোথা থেকে যুক্ত হচ্ছ অবশ্যই কমেন্ট করবা। আমি একটু একটু জাস্ট তোমাদের কয়েকটা জায়গায় শেয়ার করে দেই। ওকে, আচ্ছা, কে কোথা থেকে যুক্ত হয়েছে একটু জানাও। তোমরা কে কোথা থেকে যুক্ত হচ্ছ একটু জানাবা। দ্রুত শেয়ার চাই, দ্রুত শেয়ার চাই। আচ্ছা, ক্লাস শেয়ার কিন্তু করা লাগবে, যেহেতু আমরা ফ্রি দিচ্ছি, সো আমার ক্লাসটা অবশ্যই শেয়ার করতে লাগবে, ঠিক আছে? ওকে, শেয়ার কিন্তু বেশি হয়নি। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, তিশা, করিমুল হোসেন। ক্লাসটা একটু শেয়ার করে দিবা। আচ্ছা, তোমাদের পরিচিত বন্ধুদেরকে মেনশন করে দাও, ঠিক আছে? পরিচিত বন্ধুদেরকে একটু মেনশন করে দাও। আর পিডিএফ তাদেরকে দিব যারা ক্লাস শেয়ার করবা। নিম্নে 4-5টা করে শেয়ার চাই, তাদেরকে পিডিএফ দিব, নাহলে পিডিএফ ফাইল কিন্তু দিব না, ঠিক আছে? ক্লাস শেয়ার করলেই পিডিএফ দিব। তোমরা জাস্ট হোয়াটসঅ্যাপে নক করে দিবা যে ভাই শেয়ার দিছি, আর স্ক্রিনশট দেখাবা, ঠিক আছে? তোমাদের আমি পিডিএফ দিয়ে দিব সাথেই। সো ক্লাসটা একটু শেয়ার করে দাও, আমরা এখনই ক্লাস শুরু করে দিব, ঠিক আছে? ক্লাস এখনই আমরা শুরু করে দিব। একটু দাঁড়াও, তোমাদের বন্ধুদেরকে একটু মেনশন করে দাও। আচ্ছা, আজকে মূলত আমরা আলোচনা করব যে গুচ্ছের যে প্রশ্ন প্যাটার্ন এটা নিয়ে, এবং কোন বিষয়টার উপর তোমরা গুরুত্ব দিবা, এবং গুচ্ছের যে প্রশ্ন সমাধান এটা নিয়েও আমরা আলোচনা করব আজকে। বুঝতে পারছো? সো আশা রাখি বুঝতে পারছো। ক্লাসটা একটু শেয়ার করে দাও, বন্ধুদেরকে জানাই দাও যে আমাদের ক্লাস শুরু হয়ে গেছে। আচ্ছা, আমরা 1 মিনিটের মধ্যে ক্লাস শুরু করব। তা দেখি কয়টা কয়টা শেয়ার হয়েছে, কয়টা শেয়ার হয়েছে এটা একটু দেখে নিই। ওকে, তোমরা কিন্তু এটা কার্পণ্য করবা না, অবশ্যই ক্লাসটা শেয়ার চাই কিন্তু। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমাদের প্রায় 28টা শেয়ার হয়ে গেছে। সো সবাই কিন্তু একটু শেয়ার করো। আমরা গুচ্ছের যদি আমরা মানে এই যে 2 মাস আছে, 2 মাসের কম সময়, এই সময়টাতে যদি আমরা খুব ভালোভাবে একটু প্রস্তুতি নিতে পারি, আমাদের কোথাও না কোথাও একটা সিট আমাদের মানে বরাদ্দ আছে, ইনশাল্লাহ হবে। সো আশাহত হবা না, জাস্ট পড়ালেখা করো নিরাধারে, যেভাবে বলবো মানে সেই অনুযায়ী কাজ করো। দেখো ফলাফল অবশ্যই অবশ্যই তোমরা পেতে যাচ্ছ অথবা পাবা, ঠিক আছে? সো যাই হোক, তো তোমাদের আমি কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করি। দিনাজপুর থেকে রয় বর্ষা, আচ্ছা, মৃন্ময় রয়, মনোজ, দিনাজপুর ভাইয়া, ওকে, শাহিন, দিনাজপুর থেকে তৃষা, আচ্ছা, বালিয়াডাঙ্গি থেকে করিমুল হোসেন, ওকে। আচ্ছা, যাই হোক, তো তোমাদের আমি কমেন্ট পড়ে পড়ে সময় নষ্ট করবো না, তো তোমাদের আমাদের মেইন কোর্সে চলে যাব।
ঠাকুর বালিয়াডাঙ্গি থানা থেকে দেখছি স্যার, ওকে থ্যাংক ইউ। আরাফাত বালিয়াডাঙ্গি থেকে শেয়ার ডান। আচ্ছা একদিন শুধুমাত্র তিশা শুধুমাত্র ডান করছে শেয়ার, আর বাকিরা করে নাই। ওকে বাকিরা করো নাই, শেয়ার করতে হবে না। তোমাদের হয়তো মনে করতেছো যে আমাদের এটা ফ্রি ক্লাস, দেখো তোমাদের এই স্লাইড বানাতে গেলে আমাদের কিন্তু অনেক টাকা পে করতে হয়। সো তোমরা দেখা যাচ্ছে যে ফ্রি দিতে গিয়ে আমাদের প্রায় 8-10 হাজার টাকা চলে যাবে। সো তোমরা এটা মনে করতেছো, তো তোমাদের থেকে আমরা কিন্তু ন্যূনতম একটা ফিও নিচ্ছি না। সো তোমরা যদি ক্লাসটা শেয়ার করো তাহলে তোমাদের আমরা এই ধরনের সাপোর্ট গুলো দিব। আর যদি ক্লাস শেয়ার না করো আর পিডিএফ যদি পেতে চাও তাহলে শেয়ার দিতে হবে। ওকে এখন দেখো, তো তোমরা যারা গুচ্ছতে ভর্তি পরীক্ষা দিবা, তো তোমাদের ইংরেজি বা বাংলার বিষয়ে তোমাদের আমি কয়েকটা কথা বলি। তোমরা জানো গুচ্ছ ভর্তি পরীক্ষায় অর্থাৎ জিএসটি, ওকে মানে জেনারেল সায়েন্স এন্ড টেকনোলজি, এই যে ভর্তি পরীক্ষাটা আছে এখানে কিন্তু একটা বিশেষ ফ্যাক্টর হিসেবে কাজ করে একটা বিষয়, সেটা হচ্ছে কি একটা হচ্ছে বাংলা আর একটা হচ্ছে কি ইংরেজি। তো বাংলা এবং ইংরেজি এই দুটো মিলে মার্কস কিন্তু তোমাদের 35 করে 70 মার্কস। ওকে তাহলে 70 মার্কস কিন্তু এখানে তুমি পাচ্ছ। আর যে 30 মার্কস এটাকে বলা হয় মৌলিক জিকে, যেটা তোমাদের সাবজেক্টিভের উপরও নির্ভর করে। আবার দেখা যায় যে এই বিষয়টাকে তুমি সেভাবে যে পড়েও কাভার করতে পারবা তা না, মোটামুটি ভাবে একটা ধারণা রাখলেই তুমি কিন্তু আনসার করতে পারবা। সো তোমাদের এখানে যে বিশেষ ফ্যাক্টরটা কাজ করবে সেটা হচ্ছে একটা বাংলা আর একটা হচ্ছে কি ইংরেজি। সো এই দুটো ক্লাসই তোমাদের কিন্তু আমরা ফ্রি করে দিব। তাছাড়াও আমাদের একটা ছোট ভাই আছে, উনিও ক্লাস নিতে চাইছে জিকে। সো তোমাদের যদি সম্ভব হয়, মানে আমাদের যদি সম্ভব হয় তাহলে জিকে ক্লাসটাও ফ্রি করে দিব, সমস্যা নেই। কিন্তু তোমাদের একটু সাপোর্ট দরকার। সো তোমরা যারা শেষ মুহূর্তে চাচ্ছ যে আমার লাগবেই, অবশ্যই লাগবে, শেয়ার ডান শেয়ার ডান। ওকে শেয়ার করতে হবে, কিন্তু শেয়ার করতে হবে, শেয়ার করো আর কমেন্ট করে কে কোথা থেকে আছে। এখন দেখো তোমাদের যদি আমি গ্রামার অংশের কথা বলি, তোমরা যারা খুব হতাশ হয়ে গেছো যে আমাদের তো কোথাও চান্স হয় নাই, এখন হবে কিনা, দেখো তোমাদের প্রিপারেশনের কথা আমি যদি বলি তাহলে তোমরা ধরো একাডেমিকেই তোমাদের যে খুব ভালোভাবে বেস ছিল তাও না, আবার তোমরা হয়তো বা কোথাও গেছো সেভাবে পরীক্ষাগুলো রেগুলার দেও নাই, এটা একটা বিষয় থাকে। তোমরা অনেকেই চিন্তা করো লিটারেচার নিয়ে। দেখো তোমাদের আমি কথা বলি, বিভিন্ন ধরনের ইউনিভার্সিটিতে যখন পরীক্ষা দিবা লিটারেচার কিন্তু 10টা থেকে 20টা আসে না। লিটারেচার আসলে 1টা 2টা বা 3টা ধরলাম, ওকে 3-4টার মধ্যে কিন্তু লিটারেচার কভার হয়ে যায়। কিন্তু লিটারেচার এত বড় একটা টপিকস, তুমি যদি শুধুমাত্র কয়েকটা রাইটারের নাম পড়ো তাহলেই হয়ে যায়। সো লিটারেচার নিয়ে তুমি চিন্তা করিও না। এখন গুচ্ছের যে ভর্তি মানে প্রশ্ন প্যাটার্ন এটা একটা ডিফারেন্ট, ওকে একটু ভিন্ন অন্যান্য ইউনিভার্সিটি থেকে, আবার যে খুব বেশি ভিন্ন তাও না। দেখো কিভাবে প্রশ্নগুলো হবে, তোমাদের যদি আমি প্রথমে দেখাই গ্রামার অংশ থেকে তোমাদের প্রশ্ন হবে 8 থেকে 12টা, অর্থাৎ তুমি ধরে রাখো অ্যাটলিস্ট 10টা তোমাদের গ্রামার থেকে তোমরা প্রশ্ন পাচ্ছ। এই 10টার কিন্তু প্রশ্ন আসবেই আসবে, অর্থাৎ তোমাদের গ্রামার 10টার বেশি হবে। এখন আমরা যখন গুচ্ছের প্রশ্নগুলো সমাধান করব তখন কিন্তু আমরা বুঝতে পারবো যে আসলে এখান থেকে প্রশ্ন কয়টা। তারপরে আসো কম্প্রিহেনশন। আর তোমরা জানো যে কম্প্রিহেনশন মূলত একটা পেসেজ দেওয়া থাকে, ওই পেসেজ থেকে তোমাকে পড়ে তারপরে আনসার করতে হবে। এখন শোনো একটা কথা বলি, ওকে ওই যে বাঘ আছে না, বাঘ দেখেই তোমরা ডরাই ফেলো, ভয়ে একবারে জড়সড় হয়ে যাও। দেখো কম্প্রিহেনশন মূলত তুমি যদি মাথা ঠান্ডা করে একটু পড়ো তারপরে যদি আনসার করতে চাও তাহলে তুমি কিন্তু এই 5টা প্রশ্ন খুব অনায়াসেই সহজেই আনসার করতে পারবা, অথবা তুমি 3টা থেকে 4টা আনসার করলেও এখানে এনাফ। এখন ভাই এটা কি টেক্সট বুক থেকে আসে না? কখনো টেক্সট বুক থেকে এটা আসে না, অনেক জায়গা থেকে আসতে পারে, হয়তো বা নিউজ পেপার থেকে দিয়ে দিতে পারে, কোনো আর্টিকেল থেকে দিতে পারে, কোনো ঘটনা সাম্প্রতিক ঘটনা থেকে দিতে পারে। এখন কিভাবে প্রশ্ন হবে সামনে তোমাদের দেখাচ্ছি। তারপরে আসো ভকেব। এখন ভকেবুলারিটা মেইন ফ্যাক্টর হিসেবে কাজ করে এখানে। দেখো এখানে তোমাদের ভকেবুলারি প্রায় 6টা থেকে 10টা, এই অংশটা থেকেই প্রশ্ন আসবে। এখন ভকেবুলারি কোন অংশ এগুলো আমি পরে আসতেছি আস্তে আস্তে। তোমাদের টেক্সট বুক থেকে তোমাদের প্রশ্ন হবে 8টা থেকে 12টা। এখন কথা হচ্ছে ভাই 8টা থেকে 12টা টেক্সট বুক থেকে প্রশ্ন হবে, দেখো এটাও কিন্তু এই যে ভকেবুলারি নির্ভর, ভকেবুলারি বেসড। এমন না যে টেক্সট বুক থেকে এখন আবার তোমাকে ইন্টারমিডিয়েটের বইটা পড়তে হবে। এখন এটা কিভাবে প্রশ্ন আসবে সামনে তোমাদের আলোচনা করতেছি, আশা রাখি এই অংশটা বুঝতে পারছো। তো তোমরা পরবর্তীতে যদি গ্রামার অংশ দেখো তাহলে গ্রামার কোন মানে অংশগুলো তোমাদের পড়তে হবে সেটা তোমরা একটু দেখে নাও। এখন দেখো গ্রামার, দেখো তোমাদের আমি যেটা বলতেছি এটা একবারে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মানে এই অংশটা গ্রামার, এই অংশটা একবারে 100% ইম্পর্টেন্ট, 100%। ওকে 100% ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা দেখো তোমরা আমার কথা বুঝতে পারতেছো কিনা একটু জানাও, কমেন্টে জানাবা, কারণ আমি একটু অসুস্থ তো, আর কি বলবো কয়েকটা দিন ধরে একটু ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছি। সো যাই হোক, সো তোমরা আমার কথা বুঝতে পারতেছো কিনা একটু জানাবা তোমরা কমেন্ট করে, ঠিক আছে। এখন দেখো এই যে এইখানে প্রথমে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ। ওকে আইডেন্টিফিকেশন অফ পার্ট অফ স্পিচ বলতে আমরা জানি পার্ট অফ স্পিচ 8 প্রকার: নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। সো এই অংশটা থেকে একটা যদি তুমি ফুল ক্লাস করো তুমি আনসার এখান থেকে করতে পারবা, অর্থাৎ আইডেন্টিফিকেশন অফ পার্ট অফ স্পিচ থেকে তোমাদের প্রশ্ন আসবেই আসবে। তারপরে আসো টেন্স এবং সিকোয়েন্স অফ টেন্স। ওকে
এই যে এটা কিন্তু রাইট ফর্ম ভার্বের একটা অংশ, তারপরও টেন্স আলাদাভাবে তোমাকে পড়তে হবে, সিকোয়েন্স অফ টেন্স, এইখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসবেই আসবে কিন্তু, মানে এগুলো একবার 100% ইম্পর্টেন্ট, অবশ্যই তোমাকে এটা পড়তে হবে। দেন তোমরা চলে আসবা রাইট ফর্ম অফ ভার্বস এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। মানে এটাকে যদি আমি 1000% গুরুত্ব দেই তারপরও কম হবে না, কারণ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে গুচ্ছতে প্রশ্ন হবে না, এটা বলাই মানে কি যে একটা হচ্ছে কি মিথ্যা কথা। ওকে, অর্থাৎ প্রশ্ন হবেই হবে। তো গুচ্ছতে থেকে এখন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে কয়টা প্রশ্ন আসবে, না হলেও 3টা থেকে 4টা তোমরা এই জায়গাটা থেকেই প্রশ্ন পাবা, বুঝতে পারছো? ওকে, তারপরে আসো কোজেরিভ ভার্ব এবং মডাল ভার্বস। ওকে, কোজেরিভ এবং মডাল ভার্ব থেকে তোমাদের প্রশ্ন আসবে, দেন কন্ডিশনাল সেন্টেন্স থেকে আর ভয়েস থেকে তো প্রশ্ন আসবেই আসবে, 2টা-3টা প্রশ্ন আসবে, নেরেশন থেকে 2-1টা প্রশ্ন আসবে, ঠিক আছে? সো এটা হচ্ছে মূলত তোমাদের মূলত হচ্ছে কি গ্রামার অংশ, এটা গ্রামার অংশ, এটা তোমাদের পড়তে হবে। মানে তোমরা যদি না পারো একবারে এই অংশটা একটু পড়বা, ঠিক আছে? ওকে, এখন আসো লেস ইম্পর্টেন্ট, গুচ্ছের জন্য কম গুরুত্বপূর্ণ কিন্তু পড়তে হবে, ঠিক আছে? তবে পড়তেই হবে, মানে কম গুরুত্বপূর্ণ পড়তে হবে, কারণ আমরা রিস্ক নিতে পারবো না, আমাদের অলরেডি অনেক দেরি হয়ে গেছে। এখন যদি চান্স না হয় তাহলে আরো শোচনীয় অবস্থায় আমরা পড়ে যাব, ঠিক আছে? তোমরা অনেকেই পারিপার্শ্বিক অবস্থা দেখে নিজেকে জড়সড় করে ফেলছো, যে কোথাও তো হলো না, কি করব, এটা করলে হয়তো বা এটা হয়তো। দেখো, এত কিছু চিন্তা বাদ দাও, যাদের অপশন আছে সেকেন্ড টার্মের কথা চিন্তা না করে আগে তুমি এই যে গুচ্ছতে যদি 4500 সিটের মধ্যেও তোমার সিরিয়াল থাকে তারপরে তোমার চান্স হবে, আগে চিন্তা করো এখানে আমাকে একটা সিট নিশ্চিত করতে হবে, তারপরে যদি না হয় তারপরে তুমি পরের বছরের জন্য সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়বা, ঠিক আছে? আর এই সময়টাতে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের সামনে ইলেকশন আছে, রোজা আছে, ঈদ আছে, অনেক কিছুই তোমাদের সামনে চলে আসবে। এইগুলো থেকে সবগুলো থেকে ওকে একটু দূরে থেকে, আমি বলতেছি না নামাজ পড়বা না, রোজা করবা না, এটা বলতেছি না, তুমি করো, কিন্তু ওটার পাশাপাশি পড়াটা অন্তত ধরে রাখো। আর ইলেকশনের নিয়ে মাথায় ঘামাবো না, কারণ 2টা মাস সময় আছে, 100% সময় আমাকে এখানে কাজে লাগাতে হবে। সো এই বিষয়গুলো কিন্তু খেয়াল রাখবা, ঠিক আছে? ওকে, ব্যালেটিং থেকে ক্লিয়ার আছে ভাইয়া? ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে। ওকে, তারপরে আসো একজন বলছে মাই ফেভারিট টিচার তৈবুর, থ্যাংক ইউ তৈবুর, ফ্রম কুষ্টিয়া ইউনিভার্সিটি ইংলিশ ডিপার্টমেন্ট, আমার স্টুডেন্ট তৈবুর। আমরা তো উল্টাপাল্টা নাকি বলি, আমাদের নাকি স্টুডেন্ট চান্স পায় না, কি বলবো আর। আচ্ছা, যাই হোক, তুমি তো আমার স্টুডেন্ট নাকি? ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, দেখো এখন এখানে দেখো তোমাদের, ওকে, এই যে দেখো লেস ইম্পর্টেন্ট, এই যে দেখো নাউন এবং ডিটারমিনার, এইখান থেকে তোমাদের পড়তে হবে, মনে রাখবা নাউন এবং ডিটারমিনার থেকে প্রশ্ন আসবে, ঠিক আছে? সো নাউন এবং ডিটারমিনার, দেন প্রোনাউন এবং রিলেটিভ প্রোনাউন, এটা কম গুরুত্ব দিও, কিন্তু এটা গুরুত্ব দিবা, এখান থেকে প্রশ্ন কিন্তু আসবেই, নাউন ডিটারমিনার, ঠিক আছে? এজেরিভ এবং ডিগ্রি এবং আর্টিকেল, এই 3টে জায়গা থেকে মানে এগুলো থেকে পড়তে হবে। ফ্রেজ এবং এখানে হচ্ছে কি ক্লোজেস, তো আইডেন্টিফিকেশন অফ ফ্রেজ এবং ক্লোজ এইগুলা থেকে পড়তে হবে। টেক কোশ্চেন অনেক সময় আসে, ঠিক আছে? এগুলো পড়বা। জেরান্ড পার্টিসিপল, ইনফিনিটিভ, এটাও পড়বা, ঠিক আছে? এফার্মেটিভ এবং নেগেটিভ এলিমেন্ট পড়বা, এগুলো লেস ইম্পর্টেন্ট। আর সব থেকে গুরুত্বপূর্ণ যেটা এই যে এটা, ঠিক আছে? এটা একটু স্ক্রিনশট দিয়ে নিয়ে নাও, এটা একটু পারলে স্ক্রিনশট নিয়ে নাও, রাখে দিবা। আর যারা ক্লাস শেয়ার করবা, ক্লাস দিয়ে দিবা, পিডিএফ দিয়ে দিব, ঠিক আছে? ওকে, আশা রাখি এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো, ওকে, এখন আসো। ওকে, ওকে, থ্যাংক ইউ সাদিয়া, আমাদের ক্লাসগুলো অনেক ভালো। আচ্ছা, তারপরে আসো এখন ভোকাবুলারি অংশ। দেখো, ভোকাবুলারি এই ক্লাস থেকে কিন্তু যাবা না, ক্লাস থেকে গেলে অনেক কিছু হারাবা, ঠিক আছে? সো আসবা যাবা এটা হবে না। তোমার অনলাইন ক্লাসের একটা বিষয় কি জানো, যে তোমাদের কনসিস্টেন্সি থাকতে হবে, মানে তুমি ক্লাসেই আসো আর হুট করে কোনো প্রিয়তমার বা প্রিয়তমী নাকি কারো মেসেজ আসলো, ওইখানে গিয়ে আবার একটু দেখলা, ঠিক আছে? তারপরে একটা কোনো ভিডিও রিলস চলে আসলো, রিলসে ঢুকে গেছো, আমার যে ক্লাস 2 ঘন্টা এটা মনে নেই, বা 1 ঘন্টা এটা মনে নেই, ওইখানে তুমি 3 ঘন্টা কাটাই দিছো, তাহলে কিন্তু অনলাইন ক্লাস না। মানে একবারে অনবরত থাকবা, ক্লাস শেষ বের হয়ে যাবা, মোবাইলটা বন্ধ করে রেখে দিবা, পড়ালেখা শুরু করবা। ক্লাস থাকবে 8টায়, রাত 8টায় করে, আবার আসবা, ক্লাস করবা, আবার চলে যাবা। আর গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে তো তোমাদের বলেই দিছি, হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা যুক্ত হয়ে যাবা। হোয়াটসঅ্যাপ গ্রুপ তোমাদের হচ্ছে তোমরা আমাকে নক করিও, আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদেরকে যুক্ত করে দিব। আর তোমাদের যে পরিচিত ফ্রেন্ডরা আছে, যাদের চান্স হয়নি তাদেরকে যুক্ত করে দিও। এখন দেখো ভোকাবুলারি অংশ, সিনোনিমস এবং অ্যান্টোনিমস, এটা তোমাদের পড়তেই হবে। গ্রুপ ভার্বস তোমাদের কিন্তু পড়তেই হবে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এখান থেকে তো তোমাদের 5-6টা 4-5টা প্রশ্ন আসবে। গ্রুপ ভার্ব থেকে তোমাদের 1টা বা 2টা প্রশ্ন আসবে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে 2টা থেকে 3টা প্রশ্ন আসবে। ট্রান্সলেশন থেকে প্রশ্ন আসতেও পারে, নাও আসতে পারে। কারেক্ট স্পেলিং থেকে প্রশ্ন আসে। ওকে, তারপরে লেস ইম্পর্টেন্ট ফ্রেজ এবং আইডিয়ামস থেকে তোমাদের প্রশ্ন আসবে, এবং এনালজি তুমি চাইলে রাখতে পারো, নাহলে বাদ দিবা, ঠিক আছে? যারা সি ইউনিট আছো তারা পড়বা। ওকে, তারপরে আসো তোমাদের টেক্সট বুক। ওকে, টেক্সট বুক থেকে তোমরা কি পড়বা? দেখো, তোমরা টেক্সট বুক যখন পড়বা তখন তো আরো অনেকগুলো ইউনিট আছে না? সো এই ইউনিটগুলো তো আমাদের এককভাবে সবগুলো শেষ করা সম্ভব নয়।
ইন্টারমিডিয়েট তো পড়ছো তাই না? টেক্সট বুকের প্রশ্ন আসবে কয়েক ভাবে। একটা হচ্ছে দেখো এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন এইভাবে আসবে, বা গ্রুপ ভার্ব রিলেটেড যেগুলো ছিল এগুলো। তো এগুলো তুমি যদি কোনো বই থেকে, যেমন হচ্ছে জয়কলি বই আছে, মাস্টার্স বই আছে, সস বই আছে, যে কোনো বই থেকে তুমি যদি এগুলো পড়ে নাও, তাহলে টেক্সট বুকের যে ভোকাবুলারি গুলো আছে এগুলো তোমার আর দরকার নাই। আমি বলতেছি দরকার নাই, সো ইনশাআল্লাহ দরকার নাই। স্পেলিংটা একই, ইনফরমেটিভ। এখন দেখো টেক্সট বুক থেকে তোমাদের কিছু ইনফরমেশন টাইপ প্রশ্ন আসবে, ঠিক আছে? যেমন জেরি কোথায় থাকতো, ওকে, জেরির যে হচ্ছে অরফানেস এটা কোথায় অবস্থিত। তারপর হচ্ছে এখানে যেমন হচ্ছে চট্টগ্রাম থেকে এবছর প্রশ্ন আসছিল চট্টগ্রাম ইউনিভার্সিটিতে, যেটা কিন্তু পুরোটাই অথেন্টিক ছিল না, কারণ এটা তোমাদের সিলেবাসই ছিল না, অথচ এই প্রশ্নটা দিয়ে দিছে। সো এই যে বিষয়গুলো। তারপর হচ্ছে ওয়ার্ড মিনিং বেসড, তো ওয়ার্ড মিনিং তো তোমরা জানোই, অন্যান্য সিনোনিম অ্যান্টোনিমস পড়লেই তোমাদের এখানে এটা কমন পড়বে, ঠিক আছে? আচ্ছা, ইসেন আছে, ওকে, থ্যাংক ইউ তৈবুর, থ্যাংক ইউ। ইংরেজির আমার ছাত্র, তোমাদের কথা সবসময় বলি, কি বলবো রে। আচ্ছা যাই, এগুলা নিয়ে অনেক পেনে আছি, ওকে। আর সব থেকে আমি যদি বলি যে সব থেকে আমি পছন্দ করতাম যে এই শিক্ষকতা প্রফেশনটা, আর আমি আমার জায়গা থেকে যতটুকু পারছি আমার স্টুডেন্টকে কখনো আমার কাছে কেউ কোনো কিছু নিয়ে আসছে বা আমি তাকে আশাহত করে ফেরত দিছি, আমি কখনো দিইনি। যাদের সাপোর্ট দিচ্ছি তারা জানে। কিন্তু এই প্রফেশনটা আমি দেখলাম তো মানে নিজের জায়গা থেকে মানে সব থেকে ঘৃণার একটা প্রফেশন আমাকে মনে হচ্ছে এখন। তো যাই হোক, তারপরেও আমি আমার জায়গা থেকে আই উইল ট্রাই মাই বেস্ট, ঠিক আছে? তবে আমি চাইবো যে অ্যাজ সুন অ্যাজ পসিবল আই ক্যান চেঞ্জ মাই প্রফেশন, যত শীঘ্র সম্ভব, যে সৃষ্টিকর্তা যদি আমাকে অন্য রিজিকের ব্যবস্থা করে দেয়। সো যাই হোক, তোমাদের জন্য শুভকামনা থাকবে সবসময়। সো এটা হচ্ছে তোমাদের এই যে যতটুকু পড়ালাম, এটা হচ্ছে তোমাদের হচ্ছে কি টেক্সট বুক এবং হচ্ছে আদার্স যে বিষয়গুলো জিএসটির জন্য প্রশ্ন এটা। এখন আসো তোমরা প্রশ্ন সমাধানে। এখন তোমরা কি করবা ভাই? এই যে দেখো, তোমাদের আমি একটা প্যাসেজ দিছি, তোমরা জাস্ট আমাকে 30 মিনিট সময় দিবা, তোমাদের আমি একটা কোশ্চেন সলভ করে দিব, মানে 35টা কোশ্চেন সলভ করব, এবং তোমরা ক্লিয়ারলি আইডিয়া পাবা যে কিভাবে এগুলো থেকে প্রশ্ন আসে। সো অবশ্যই তোমরা এখানে লেগে থাকতে হবে তোমাদেরকে, এবং তোমাদের যেই বন্ধুরা আছে অবশ্যই তাদেরকে মেনশন করে দিবা এবং ক্লাসটি শেয়ার করবা। প্লিজ ক্লাস শেয়ার না করলে কিন্তু তোমরা ফ্রি ক্লাস পাবা না। যদি দেখি যে আমাদের ক্লাসের তোমরা হচ্ছে শেয়ার দিচ্ছ না, ঠিক আছে, মেনশন করতেছো না, তাহলে কিন্তু ফ্রি ক্লাসগুলো দিব না। কারণ এখানে তোমাদের 10টা ক্লাস দিলে আমাদের কিন্তু এখানে খরচা আছে, তোমরা এটা বুঝবা না, আমাদের স্লাইড বানানো থেকে শুরু করে। সো ওভারঅল উই হ্যাভ লটস অফ এক্সপেন্ডিচার এখানে আমাদের হচ্ছে সময়টা, তারপরে তোমাদের এই সময়গুলো দিচ্ছি। সো ফুল সাপোর্ট পাবা বাংলা ইংরেজির, জাস্ট ক্লাসটা শেয়ার দিও, এতটুকুই। এখন দেখো, তো গুচ্ছের যেই প্রশ্নটা হয়, এই প্রশ্নটা গত বছরে আসছিল, ঠিক আছে? এখানে তোমরা দেখতে পাচ্ছ যে একটা পেসেজ এখানে আমি নিয়ে নিছি। সো এটাকে বলা হয় কম্প্রিহেনশন। এটা পড়ে তোমাকে 5টা বা 4টা কোশ্চেনের উত্তর তোমাকে দিতে হবে, 4টা বা 5টা কি করতে হবে, প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে। তাহলে দেখো এখানে প্রথমে রিড দ্য পেসেজ এন্ড আনসার দ্য কোশ্চেন দ্যাট ফলো। নিচের যে কোশ্চেনগুলো আছে সেটার আনসার করতে হবে, এবং এখানে কোশ্চেন আছে কটা, 1টা থেকে 3টা, ঠিক আছে? মানে কোশ্চেনটা পরের পেজে আছে, আগে পেসেজটা পড়ো, পেসেজটা সম্পর্কে আইডিয়া নাও। দেখো এখন কি বলছে, মাইগ্রেশন। মাইগ্রেশন বলতে কি জানো? অভিবাসন, অর্থাৎ এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর, ঠিক আছে? মাইগ্রেশন হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় কি স্থানান্তর। এখন দেখো মাইগ্রেশন রেফার্স টু, মাইগ্রেশন কি করে? নির্দেশ করে। তাহলে রেফার্স টু মানে কি করা? নির্দেশ করা, নির্দেশ করা, ঠিক আছে? নির্দেশ করে, কি নির্দেশ করে? দ্য মুভমেন্ট মানে গতিবিধি। কিসের গতিবিধি? অফ পিপল, লোকের যে গতিবিধিটা আছে, মানে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া। ফ্রম মানে হতে থেকেছে, কোথার থেকে কোথায়? ওয়ান প্লেস টু অ্যানাদার, অর্থাৎ এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়াটা, এটাকে কি নির্দেশ করে? এটাকে বলা হয় মাইগ্রেশন, অর্থাৎ অভিবাসন। এখন দেখো তো, অফেন এবং এই অফেন মানে প্রায়, আমরা কি জানি অফেন মানে প্রায়। তাহলে প্রায় ড্রাইভেন বাই, অর্থাৎ এটা পরিচালিত হয়। এখানে ড্রাইভেন বাই বলতে পরিচালিত হওয়া। তাহলে পরিচালিত হয় কিভাবে? ফ্যাক্টরস, কিছু কিছু বিষয় আছে সেটার মাধ্যমে এটা পরিচালিত হয়। সাচেস, যেমন কোন কোন বিষয়? দেখো, যেমন কনফ্লিক্ট অর্থাৎ দ্বন্দ্ব, তারপর হচ্ছে ইকোনমিক, ওকে, হারশিপ। ইকোনমিক হারশিপ বলতে হচ্ছে কি অর্থনৈতিক যেই এই যে মন্দা বা অর্থনীতি যে হচ্ছে কি অবস্থাটা, মানে খারাপ অবস্থা, এটাকে বলা হয় ইকোনমিক, ওকে, হারশিপ। দেন or the search for, or অথবা সার্চ ফর মানে কি খোঁজ করার জন্য। কিসের খোঁজ করার জন্য তারা এক জায়গা থেকে অন্য জায়গায় যায়? বেটার লিভিং, অর্থাৎ ভালো একটা বসবাসের জন্য, বেটার লিভিং কন্ডিশন, অর্থাৎ ভালো অবস্থান বা বসবাসের জন্য তারা এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, ঠিক আছে? ওকে, তারপরে আসেন, দ্য রোহিঙ্গা ক্রাইসিস ইজ আ কি এক্সাম্পলস অফ ফোর্স মাইগ্রেশন। বুঝো, রোহিঙ্গা যে ক্রাইসিসটা আছে, এই যে যে সংকটটা আছে, এটা হয়, এই যে দেখো ইজ হয়, একটা হয়, কি হয়, কি মানে প্রধান, প্রধান কি হয়? এক্সাম্পল অফ মানে উদাহরণ। কিসের উদাহরণ? ফোর্স মাইগ্রেশন, অর্থাৎ জবরদস্তি এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়াটা মানে হচ্ছে কি স্থানান্তর। এবং এটা কি বলছে? ড্রাইভেন বাই মিলিটারি, এবং এটা পরিচালিত হয় মিলিটারির দ্বারা। মিলিটারি পারসিকিউশন মানে
এই যে আর্মির যেই হচ্ছে নির্যাতন, এটার দ্বারা, পারসিকিউশন মানে শোষণ বা নির্যাতন, ঠিক আছে, এটার দ্বারা ইন মিয়ানমার, এবং এটা কোথায় পরিচালিত হয়েছে? মিয়ানমারে, ঠিক আছে। তাহলে এটা একটু মনে রাখবা, এটা পরিচালিত হয়েছে মিয়ানমারে। এখন দেখো মেনি ফ্লেড টু, আমরা জানি ফ্লি টু মানে পলায়ন করা, আর ফ্লেড টু মানে পলায়ন করেছিল কোথায়? বাংলাদেশে। এম সিটিং ইন, এবং তারা সেটলিং ইন, অর্থাৎ তারা অবস্থান করে কোথায়? কক্সেস বাজারে। এটা একটু মনে রাখিও, কক্সেস বাজার ক্যাম্প, এই কথাটা একটু মনে রাখিও, ঠিক আছে। কক্সেস বাজার ক্যাম্প, এই কথাটা একটু মনে রাখতে হবে, ঠিক আছে। ওকে, আচ্ছা, লাইভটা কি শুনতে পাচ্ছ তোমরা? তোমরা কি আমার কথা শুনতে পাও? প্লিজ আনসার দ্য কোশ্চিন। তোমরা আমার কথা শুনতে পাচ্ছ? ওকে, একটু এনশিওর করবা যে শুনতে পাচ্ছ কিনা। বুঝতে পারছো? জি, আচ্ছা, ঠিক আছে। ওকে, স্লো কানেকশন ছিল তো বুঝতে পারতেছিলাম না। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এখানে দেখতে পাচ্ছি অনেক স্টুডেন্ট আমার যোগ হয়েছে। ওকে, থ্যাংক ইউ, থ্যাংকস আ লট। আচ্ছা দেখো এখন, তারপর এখানে কি বলছে? ডেসপাইট মানে সত্ত্বেও। আচ্ছা শোনো, তোমরা যদি গুচ্ছের প্রশ্নগুলো এইভাবে মানে কয়েকটা পেসেজ পড়ো তো তোমাদের আইডিয়া হবে, আর যদি পেসেজগুলো স্কিপ করো তাহলে কিন্তু এখানে 4টা থেকে যে 5টা প্রশ্ন আসে এটার কখনো সমাধান তুমি দিতে পারবে না। তাহলে দেখো, ডেসপাইট সত্ত্বেও, কিসের সত্ত্বেও? ইন্টারন্যাশনাল সাপোর্টস, অর্থাৎ মানে আন্তর্জাতিক সাপোর্টের সত্ত্বেও দে ফেস, তারা সম্মুখীন হয় ডায়ার মানে অর্থাৎ ভয়ানক কন্ডিশন, ডায়ার মানে ভয়ানক, অর্থাৎ ভয়াবহ অবস্থা তারা সম্মুখীন হয়, এবং এন আনসার্টেন ফিউচার, এবং একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে তারা মানে তারা একটা কি করে ফেস করে। এখন দেখো, দ্য অনলি হোপ ফর, মানে তাদের জন্য শুধুমাত্র একটাই আশা, ফর দেম তাদের জন্য আছে, সেটা হচ্ছে কি? ইজ এ সেফ এন্ড ডিগনিফাইড রিটার্ন। মানে একটা হচ্ছে সেফ বলতে কি বলতো? সেফ বলতে আমরা জানি যে হচ্ছে যে সুরক্ষিতভাবে, এবং ডিগনিফাইড রিটার্ন অর্থাৎ সম্মান সূচক ভাবে বা সম্মানীয় ভাবে ফিরে যাওয়া, কোথায়? মিয়ানমারে, ঠিক আছে। তারপর এখানে কি বলছে? টু মিয়ানমার। তারপর এখানে কি বলছে দেখো, বাট পলিটিক্যাল ইনস্টেবিলিটি, রাজনৈতিক যেই অস্থিরতাটা ম্যাক্স তৈরি করে এই যে রিপেট্রিয়েশন, অর্থাৎ এই যে স্থানান্তর মানে অর্থাৎ প্রত্যাবর্তন, অর্থাৎ এক জায়গা থেকে অন্য জায়গায়, মানে আমরা সফলভাবে তাদের কক্সবাজার থেকে যে মিয়ানমারে যে পাঠাবো, এই যে রিপেট্রিয়েশন, ঠিক আছে। এ বিট, এটা একটা কি? চ্যালেঞ্জিং, অর্থাৎ এটা একটা ঝুঁকিপূর্ণ। এখানে চ্যালেঞ্জিং বলতে ঝুঁকিপূর্ণ বোঝাচ্ছে। তারপরে এখানে কি বলছে? ইন্টারন্যাশনাল প্রেসার্স, মানে আন্তর্জাতিক যে চাপ এবং এজিস্টেন্স, অর্থাৎ এই যে সহায়তা, অর্থাৎ আন্তর্জাতিক চাপ এবং সহায়তাটা কি করতে পারে? দাস হেয়ার, এখানে করতে পারে ইস, অথবা এখানে একটা হয় ইস আটারলি, আটারলি মানে ভেরি বা খুবই, এই কি নেসেসারি, অর্থাৎ আন্তর্জাতিক সহায়তা এবং প্রেসার এটার জন্য খুবই প্রয়োজন। কার উপর চাপ দিবে? এই যে মিয়ানমার সরকারের উপর, যে আমাদের দেশে যে রোহিঙ্গারা আছে এদেরকে আপনারা তাড়াতাড়ি ফিরিয়ে নেন। তারপর এখানে কি বলছে? ইন সিকিউরিং দেয়ার রাইটস, কিসের জন্য? তাদের সিকিউর করার জন্য, নিশ্চিত করার জন্য, রাইটস মানে অধিকার নিশ্চিত করার জন্য। এবং এখানে কি বলছে? এন্ড এনশিওরিং এ হিউম্যানিটেরিয়ান রেজলিউশন, এবং নিশ্চিতের জন্য কিসের? মানবিক একটা সমাধানের। এই যে রিজলিউশন মানে সমাধান। তারপরে এখানে কি বলছে দেখো, দ্য ইউএন সেক্রেটারি এন্ড দ্য চিফ অ্যাডভাইসর, আন্তর্জাতিক যেই ইউএন অর্থাৎ সেক্রেটারি, আন্তর্জাতিক যে জেনারেল ছিল যে অ্যান্তোনিও গুতেরেস, এবং চিফ অ্যাডভাইসর আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস, ওকে, অফ বাংলাদেশ, বাংলাদেশের হ্যাভ কি বলছে? হ্যাভ শোন সলিডারিটি, কি দেখিয়েছে? সলিডারিটি মানে মহানুভবতা বা হচ্ছে কি ওই যে সহমর্মিতা দেখিয়েছে। শেয়ারিং এন্ড ইফতার, এবং তারা ইফতার শেয়ার করেছে কাদের সাথে? ইফতার মিল দিস ইয়ার, এই বছরে, উইদিন মানে উইথ মানে সাথে, এই যে 100,000 রিফিউজির সাথে, ঠিক আছে। মানে এক কথায় 1,00,000 রিফিউজির সঙ্গে তারা সহমর্মিতা দেখিয়েছে। তোমরা বুঝতেই পারতেছো যে এটা একটা মিয়ানমার নিয়ে হচ্ছে পেসেজ, এবং এই পেসেজটা নিয়ে আমাদের সামনে কিছু প্রশ্ন সমাধান আছে। প্রশ্নগুলো কি দেখে নাও। এই দেখো 1 নাম্বার প্রশ্ন, which factor most directly contribute to the Rohingya migration? কোন বিষয়টা, ফ্যাক্টর মানে বিষয়, মোস্ট ডিরেক্টলি কন্ট্রিবিউটেড মানে অবদান রেখেছে টু রোহিঙ্গা মাইগ্রেশন, অর্থাৎ রোহিঙ্গাদের এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরতে কোন ফ্যাক্টরটা কি করেছে? কন্ট্রিবিউট করেছে। দেখো, ইকোনমিক অপরচুনিটিস ইন নেইবারিং কান্ট্রিজ, অর্থনৈতিক সুযোগ সুবিধা কোথায়? নেইবারিং কান্ট্রিজ বলতে কি বলো? প্রতিবেশী দেশে। তারপর এখানে কি বলছে? ন্যাচারাল ডিজাস্টার্স এফেক্টিং দ্য রিজিয়ন, মানে
এই যে ন্যাচারাল বলতে হচ্ছে কি প্রাকৃতিক, যে হচ্ছে কি বিধ্বংসটা এফেক্টিং দ্য রিজন, এই রিজনটা কি করতেছে এফেক্ট করতেছে না। এই যে দেখো এখানে ভায়োলেন্ট পারসিকিউশন এন্ড এথনিক কনফ্লিক্ট ইন মিয়ানমার, তাহলে হুইচ ফ্যাক্টরটা কন্ট্রিবিউট রেখেছে রোহিঙ্গা মাইগ্রেশনের জন্য? তার রোহিঙ্গা ওই দেশ থেকে এইখানে কেন আসে? এই জন্য আসে ভায়োলেন্ট পারসিকিউশন মানে এই যে সহিংসতা এবং হচ্ছে কি নির্যাতন এবং এথনিক কনফ্লিক্ট অর্থাৎ জাতিগত যেই দ্বন্দ্ব, একটা মুসলিম আর একটা কি বৌদ্ধ, আর এখানে মুসলিমদের পাশাপাশি হিন্দুরাও ছিল কিন্তু কোথায়? মিয়ানমারে। আনসার হবে সি নাম্বার। আনসার কি হবে? সি নাম্বার। তার মানে তারা বাংলাদেশে আসে এই কারণে। ঠিক আছে, সো তোমরা এইভাবে কিন্তু আনসারগুলো দিতে পারবা। তারপরে আসো 2 নাম্বার। 2 নাম্বার এখানে কি বলছে? হোয়াই দিস ইন্টারন্যাশনাল প্রেসার ভাইটাল ফর রোহিঙ্গা রিফিউজি, বলছে এই ইন্টারন্যাশনাল প্রেসারটা কিসের জন্য গুরুত্বপূর্ণ? এখানে ভাইটাল বলতে গুরুত্বপূর্ণ কিসের জন্য? রোহিঙ্গা রিফিউজির জন্য। বুঝো, টু ফ্যাসিলিটেট অর্থাৎ ফ্যাসিলিটি দেওয়ার জন্য, দেয়ার রিসেটেলমেন্ট মানে আবার ওইখানে বসবাস করার জন্য, ইন কান্ট্রিজ আউটসাইড মিয়ানমার মানে মিয়ানমারের বাইরের দেশে ভালোভাবে বসবাস করার জন্য না, এটা না। টু এনশিওর দ্যাট দেয়ার রিটার্ন টু মিয়ানমার ইজ সেফ, মানে এটা নিশ্চিত করা যে তাদের ফিরে যাওয়া মিয়ানমারে এটা একটা কি সেফ অর্থাৎ ঝুঁকি মুক্ত। তাহলে এটাই কিন্তু আনসার হবে যে ইন্টারন্যাশনাল প্রেসার খুবই গুরুত্বপূর্ণ রোহিঙ্গা রিফিউজির জন্য, তাদের দেশে ফিরে যাওয়া এটার জন্য। সো এটাই আনসার হবে। টু প্রোভাইড বেটার লিভিং কন্ডিশন ফর দেম না, এটাও না। ফোর্স মিয়ানমার না, এটা আনসার হবে বি নাম্বার। ঠিক আছে, আশা রাখি বুঝতে পারছো। তারপরে চলে আসো তোমরা 3 নম্বরে। দেখেন দেখেন বাচ্চারা, তোমরা বুঝতে পারতেছো রে? বুঝতে পারতেছো তো? এটার আনসার করো তো, তোমরা একটু কমেন্ট করো, বলো বলো এটার আনসার করো, বলো। আমি বলে দিচ্ছি, বুঝো, বাংলাটা বলে দিব, তোমরা আনসার করবা। ইন হোয়াট স্পেসিফিক লোকেশন, ওকে, ডু দ্য মেজরিটি অফ দ্য রোহিঙ্গা রিফিউজিস, কোন স্পেসিফিক মানে নির্দিষ্ট লোকেশনও রোহিঙ্গা রিফিউজি রিসাইড মানে বসবাস করে, ওকে, ইন বাংলাদেশ, বাংলাদেশে কোথায় বসবাস করে? এই যে ভাষাংশর 1 নাম্বার, সন্দ্বীপ 2 নাম্বার, চট্টগ্রাম 3 নাম্বার, কক্সবাজার 4 নাম্বার। বলো পেসেজে কি ছিল বলো তো দেখি, কাদের মাথায় আছে? দ্রুত বলো, দ্রুত দ্রুত, ফাস্ট, দ্রুত বলো। ডি নাম্বার, আরিফ বলছে ডি নাম্বার, আর বাকিগুলো বুঝো নাই? লতিকা রয়, তৃষা বলছে ডি নাম্বার। ওকে, হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাঙ্কস এ লট। তাহলে আনসার কি ভাইয়া? ডি। ওকে, দেখতে পাচ্ছ তাহলে 3টা প্রশ্ন আমরা পাইলাম পেসেজ থেকে। এখন দেখো এই যে দেখো মানে গুচ্ছতে আমরা কোনটাতে গুরুত্ব দিব, এগুলো কিন্তু প্রশ্ন গুচ্ছের প্রিভিয়াস ইয়ার্স অর্থাৎ গত বছরের যে প্রশ্ন এখান থেকে আমি নিচ্ছি কিন্তু। হি ওয়াক ড্যাশ দ্য স্ট্রিট উইদাউট লুকিং, কোনো কিছু আশেপাশে দেখা ছাড়াই সে কি করলো? রাস্তা পার হলো, এ পাশ থেকে ও পার গেছে। আমরা অনেক সময় যাই না, কিন্তু আমাকে তো আগে দেখতে হবে কোন পাশ থেকে গাড়ি আসতেছে, তাই না? তার মানে এখানে ওয়াক, এখানে ওয়াক অ্যাক্রস, এসি আর ও ডবল এস, আমরা জানি ওয়াক অ্যাক্রস বলতে ওপারে, ওপারে, তাহলে অ্যাক্রস কোথায়? এই যে দেখো সি নাম্বার। সো এটা কি থেকে আসলো? প্রেপোজিশন, প্রেপোজিশন থেকে আসলো। এটা কি থেকে আসলো? প্রেপোজিশন থেকে। আচ্ছা, কি বুঝতে পারছো? ওকে, 5 নম্বরে আসো। 5 নম্বর প্রশ্ন করো তো, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিমস অফ এক্সপান্ড? দেখো সিনোনিমস একটা আসলো কিন্তু পাইলাম একটা, প্রেপোজিশন পাইছি একটা, গুনতি করিও জাস্ট কিভাবে আসে। এক্সপান্ড মানে আমরা জানি বর্ধিত করা, বর্ধিত করা মানে বৃদ্ধি করা, তাই না? এক্সপান্ড মানে বর্ধিত করা বা বৃদ্ধি করা, ঠিক আছে। আচ্ছা, এনলার্জ মানে বৃদ্ধি করা, ইনক্রিজ মানে বৃদ্ধি করা, শ্রিঙ্ক মানে কমানো, আর লেনদেন মানে দীর্ঘায়িত করা। বুঝো, অ্যান্টোনিমস চাইছে অর্থাৎ বিপরীত, বিপরীত শব্দ চাইছে। এক্সপান্ড যদি বৃদ্ধি করা হয়, শ্রিঙ্ক কমিয়ে আনা, তাহলে আনসার হবে সি। আনসার কি হবে ভাইয়া? সি। ওকে, সো এখানে আনসার হবে সি। তারপর 4 নম্বর আসো, আমি দ্রুত শেষ করব, সমস্যা নেই, তোমাদের সময় আমি খাবো না, তোমরা জাস্ট ক্লাসটা করবা। ওকে, এখন দেখো, হি ওয়াক ড্যাশ দ্য স্ট্রিট উইদাউট লুকিং। ওকে, 4 নম্বর তো পড়লাম, অ্যাক্রস, এটাও তো পড়ছি। 5 নম্বর। 6 নম্বর দেখো, হি রিটার্ন এন্ড মেক্স হার ওয়ে হোমিয়ার্ড। এখানে বলছে হোমিয়ার্ড কি? হোমিয়ার্ড কোন পার্ট অফ স্পিচ? হি রিটার্ন, সে ফেরত গেল, এন্ড এবং মেক হার ওয়ে, তার রাস্তাটা কোন দিকে সে ধাবিত হলো? কোন দিকে? হোমিয়ার্ডের দিকে, মানে বাড়ির দিকে। বুঝো, আমরা যদি ভার্বকে কোথায়, কখন, কিভাবে দিয়ে প্রশ্ন করি, যেই উত্তর পাবো সেটা হচ্ছে কি অ্যাডভার্ব। তাহলে কোন দিকে ধাবিত হলো এবং তার যাওয়ার রাস্তাটা কোন দিকে? হোমিয়ার্ড অর্থাৎ বাড়ির অভিমুখে, এটা একটা অ্যাডভার্ব। সো এটা একটা অ্যাডভার্ব। দেখো তো অপশনে অ্যাডভার্ব কোথায় আছে? এই দেখো সি নাম্বারে আছে। ওই নাম্বারে আছে? সি নাম্বারে আছে, ঠিক আছে। শ্রিঙ্ক, হ্যাঁ শ্রিঙ্ক। ওকে, যাই হোক, তারপরে সি নাম্বারে আছে। তারপরে আসেন, তাহলে দেখো কয়টা পাইছি, দেখছো ভোকাবুলারি অলরেডি আমরা 4টা পেয়ে গেছি।
সো ভোকাবুলারি কিন্তু আমরা 4টা পাইছি। এখন দেখেন এখানে এই যে দেখো 7 নাম্বার, এটা কি জানো? এটা হচ্ছে সিকোয়েন্স অফ টেন্স থেকে, অর্থাৎ তাহলে গুচ্ছ থেকে টেন্স থেকে প্রশ্ন আসবে, টেন্স থেকে প্রশ্ন আসবে, মনে রাখবেন। তাহলে বাই দ্য টাইম, আমরা জানি যে কোনো বাক্যের মধ্যে যদি বাই দ্য টাইম থাকে, বাই দিয়ে কোনো কিছু থাকে, এর সঙ্গে যেটা হবে এটা অবশ্যই প্রেজেন্ট ইনফিনিট টেন্স হবে। তাহলে দেখো দে অ্যারাইভ, প্রেজেন্ট ইনফিনিট টেন্স। তাহলে এটা কি হবে? এটা বুঝো, এটার সঙ্গে যেটা থাকবে এটা প্রেজেন্ট ইনফিনিট টেন্স, আর এটা হবে প্রেজেন্ট পারফেক্ট, সরি ফিউচার পারফেক্ট টেন্স। আর ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট, দেন হচ্ছে কি শেল অথবা হচ্ছে উইল, শেল অথবা উইল, তারপর হচ্ছে কি হ্যাভ, শেল অথবা উইল হ্যাভ, তারপর হচ্ছে কি ভার্ব 3 দেন এক্সটেনশন। তাহলে আনসার হবে শেল হ্যাভ উইল হ্যাভ প্লাস ভার্ব 3, শেল হ্যাভ উইল হ্যাভ প্লাস ভার্ব 3। তাহলে দেখো তো বাই দ্য টাইম দে অ্যারাইভ, এই সময়ের মধ্যে তারা যখন পৌঁছায়, সে কি করলো? সে কি করবে? হি উইল হ্যাভ লেফট, মানে সে চলে যাবে। তাহলে দেখো হি, এখানে শেল অথবা উইল, এই দেখো উইল আছে, তারপর দেখো হ্যাভ আছে, এই দেখো হ্যাভ আছে, দেন হচ্ছে লিভের ভার্ব 3 কি? লেফট, এই যে দেখো লেফট। তাহলে আনসার হবে এ নাম্বার। খুবই ইম্পর্টেন্ট, ভেরি মাচ ইম্পর্টেন্ট এই রুলস, ভালো করে মনে রাখিও, খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি মাচ ইম্পর্টেন্ট, ভেরি মাচ ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা দেখো এখন, ওকে 8 নাম্বার দেখো, আইডেন্টিফাই দ্য কারেক্ট প্যাসিভ অফ দ্য অথরিটি। আচ্ছা দেখেন এখানে ভয়েস, ভয়েস থেকে প্রশ্ন আসছে। এখানে দেখো ভয়েস থেকে প্রশ্ন আসছে। তোমাদের বলছিলাম না যে গুচ্ছতে এই টপিকগুলোর বাইরে কোনো প্রশ্ন হবে না? দেখো পাইছো তোমরা তো, ওই যে বলে না যে গরিবের কথা তিতা হলে কি হয়? মিষ্টি হয়। ঠিক আছে, তো তোমাদের যে যেটা বলে ওটাই বিশ্বাস করো, মানে বাস্তবিক পক্ষে মিলিয়ে দেখবা যে আসলে কোনটা কি। নিজে একটু ফাঁকিবাজি করো, তখন অন্যের উপর দোষ চাবো। একটু পড়ালেখা করো, ঠিক আছে? ওকে, এখন দেখো, আইডেন্টিফাই দ্য কারেক্ট প্যাসিভ অফ দ্য অথরিটি রিকমেন্ডেড ওয়ারিং ফর্মাল অ্যাটায়ার। বুঝো, এটাকে ভয়েসে করতে বলছে। তো ভয়েসে যদি করতে বলছে, দেখো এখানে সাবজেক্ট হচ্ছে অথরিটি, বুঝো রিকমেন্ডেড, রিকমেন্ডেড আছে, ঠিক আছে? এটা একটা ভার্ব। বুঝো, যদি কোনো বাক্যের মধ্যে প্রথমে সাবজেক্ট আসে, প্রথমে কি আছে? সাবজেক্ট। আচ্ছা, এটাকে বোঝার জন্য আমাকে একটু আচ্ছা এখানে বুঝাই দিচ্ছি, সমস্যা নেই। প্রথমে যদি সাবজেক্ট আসে, তারপরে যদি হচ্ছে ইনসিস্ট, ইনসিস্ট, তারপর হচ্ছে রিকমেন্ড, আর এ সিও ডাবল এম ই এন ডি, রিকমেন্ড, কমান্ড, সিও ডাবল এম ই এন ডি, কমান্ড, ঠিক আছে? সাজেস্ট, এস ইউ ডাবল জি ইএসটি, সাজেস্ট, এইগুলো যদি আসে, তারপরে যদি ভার্ব প্লাস আইএনজি আসে, কি আসে? ভার্ব প্লাস আইএনজি, তাহলে একে তুমি কিভাবে পরিবর্তন করবে? তাহলে মিলাও তো এটার সঙ্গে এটা মিলছে কিনা। দেখো দা অথরিটি, সাবজেক্ট, সাবজেক্ট পাইছো? ওকে, রিকমেন্ডেড, এই যে দেখো রিকমেন্ডেড, পাইছো? ওকে পাইছো। তারপরে ভার্ব প্লাস আইএনজি, এই যে দেখো ওয়ারিং, ওয়ারিং, ভার্ব প্লাস আইএনজি আছে। তারপরে বাকি অংশ ফর্মাল অ্যাটায়ার, মানে ফর্মাল পোশাক আর কি, বা পরিধান। এই যে যেমন আমি পরে আছি, ফর্মাল কাপড় পরে আছি। সো এই যে দেখো এটা অবজেক্ট। তাহলে এইভাবে যদি আসে, তাহলে তোমার স্ট্রাকচারটা, অর্থাৎ পেসিভে কিভাবে করবা? পেসিভে তোমাকে নিতে হবে প্রথমে সাবজেক্ট, আর এই যে এইগুলো বললাম না, এগুলো যা আছে তাই, কোনো পরিবর্তন হবে না। তাহলে প্রথমে সাবজেক্ট, তারপরে ইনসিস্ট, রিকমেন্ড, তারপর হচ্ছে কি কমান্ড, তারপর সাজেস্ট, এই ভার্বগুলো। দেন তোমাকে কি করতে হবে জানো? তোমাকে মাঝখানে একটা বসাতে হবে দ্যাট। কি বসাতে হবে? দ্যাট। ওকে, এখন দেখো, দেন তোমাকে বসাতে হবে অবজেক্ট। তাহলে অবজেক্ট, তাহলে দ্যাটের পরে তোমার নিবে কি? অবজেক্ট, মানে অবজেক্টটা সাবজেক্ট করে নিবা, অবজেক্ট। দেন কি? শুড বি, দেন শুড বি প্লাস ভার্ব 3, এই স্ট্রাকচারে আসতে হবে। এখন তুমি মিলাও। আচ্ছা বলো তো, দা অথরিটি রিকমেন্ডেড কোথায় আছে? ফর্মাল অ্যাটায়ার নাই এখানে। দা অথরিটি রিকমেন্ডেড আছে এখানে, বুঝো, দা অথরিটি রিকমেন্ডেড এখানেও আছে। ওম ফর্মাল অ্যাটায়ার, এটাও হবে না। তার মানে এই দুটোর মধ্যে যে কোনো একটা, বুঝেন? এখন দেখো তো, এরপরে কে আসবে? দ্যাট আসবে, দ্যাট। তাহলে এখানে আছে ফর, এটা বাদ, তাহলে এখানে দেখো দ্যাট মিলছে কিনা? মিলছে। তারপরে মিলাও, এই যে ফর্মাল অ্যাটায়ার, এই যে দেখো ফর্মাল অ্যাটায়ার, তারপরে কি? এই যে দেখো শুড বি, তারপরে শুড বি বসাইছি, তাহলে শুড বি, এই যে দেখো তারপরে ভার্ব 3। আচ্ছা বলো তো, ওয়ার এর ভার্ব 3 কি? ওয়ার ওর অন, ওয়ার ওর অন, এই যে দেখো অন। তাহলে আনসার হবে সি নাম্বার। আনসার কি হবে? সি নাম্বার। বলো 18 নাম্বারটা বুঝছো কিনা? বলো 18 নাম্বারটা বুঝছো কিনা? ওকে, সরি 8 নাম্বারটা বুঝছো কিনা? বলো কি বললাম? যদি সাবজেক্ট প্লাস সরাসরি রিকমান্ড, সাজেস্ট, ইনসিস্ট এই ভার্বগুলো থাকে, তারপরে যদি হচ্ছে ভার্ব প্লাস আইএনজি থাকে, কি থাকে ভাইয়া? ভার্ব প্লাস আইএনজি থাকে, তাহলে তোমাকে কি করতে হবে? তুমি সাবজেক্ট এবং ভার্ব একই জায়গায় রাখবা, তারপরে দ্যাট বসাবা। কি বসাবা? দ্যাট। এই যে দেখো যেমন এখানে দ্যাট বসে, দ্যাটের পরে কি বসাবা? অবজেক্টটাকে সাবজেক্ট করে নিবা, এই যে দেখো ফর্মাল অ্যাটায়ার। তারপরে কি বসাবা? শুড বি বসাবা, এই যে দেখো শুড বি বসাইছি। তারপরে কি বসাবা? এই যে মেইন ভার্বের ভার্ব 3, এই যে দেখো ওয়ার অর অন, ওয়ার অর অন। আনসার হচ্ছে সি। আনসার কয় নাম্বার? সি নাম্বার। ঠিক আছে, তোমরা যারা নতুন যুক্ত হচ্ছ, তোমরা কিন্তু ক্লাসটা শেয়ার দিবা প্লিজ। শেয়ার না দিলে কিন্তু পিডিএফ দিব না। ওকে, আর শেয়ার না দিলে ক্লাসও দিব না। আমি কিন্তু আমাদের এটা আছে যে হচ্ছে আমরা ক্লাসগুলো ফ্রি দিব। এখন তোমরা যদি শেয়ার না দাও,
আমরা এত কিছু এত টাকা ব্যয় করে তোমাদের ফ্রি ক্লাসগুলো মানে প্রোভাইড করতেছি, তাহলে তো আমরা মানে ক্লাস দিব কেন, তাই না? সো অ্যাটলিস্ট শেয়ার দিতে হবে কিন্তু, ঠিক আছে? আর বন্ধুদের বেশি বেশি করে মেনশন দিবা, এতটুকুই তো তোমাদের ফেভার চাচ্ছি, ঠিক আছে? তো ধরে না হচ্ছে গিভ এন্ড টেক রিলেশনশিপ আর কি। ওকে, আচ্ছা দেখো এখন তো 9 নাম্বার। আচ্ছা আগেরটা বুঝছো, ভয়েসটা বুঝলো? ওকে, থ্যাংক ইউ। এখন দেখো দ্য ফ্যামিলি সিমড, বুঝো এখানে দেখো আবার ভয়েসের একটা কাহিনী আসে, ঠিক আছে? আচ্ছা তুমি একটা কথা মনে রাখবা, টেক অ্যাব্যাক, ABAC অ্যাব্যাক, টেক অ্যাব্যাক, টেক অ্যাব্যাক মানে টেক অ্যাব্যাক মানে আশ্চর্য করা, আশ্চর্য করা, বুঝো? তাহলে টেক অ্যাব্যাক মানে আশ্চর্য করা বা হচ্ছে হতভম্ব করে তোলা আর কি, ঠিক আছে? বা আশ্চর্য করা, বলে না যে আমি হতবাক হয়ে গেলাম বা আশ্চর্য হয়ে গেলাম, এটার অর্থ হচ্ছে টেক অ্যাব্যাক। এটা একটা গ্রুপ ভার্ব, এটা একটা কি গ্রুপ ভার্ব। তবে এই পর্যন্ত যদি প্রশ্নটা রাখতো তাহলেও হতো, কিন্তু এখানে আরেকটা ঝামেলা রাখছে। ঝামেলাটা কি দেখেন, বুঝেন? ধরো তোমাদের এইখানে সাবজেক্ট হচ্ছে ফ্যামিলি, আর এখানে সিমড হচ্ছে কি ভার্ব। তাহলে সাবজেক্টও পাইছি, ভার্বও পাইছি, তাহলে মেইন ভার্বও পাইছি কিনা? এখন দেখো এখানে তোমাদের ড্যাশ দিছে, তাহলে বাই দা জেনারোসিটি অফ দেয়ার নেইবার্স। তাহলে ফ্যামিলিকে কি করা হয়েছে? ফ্যামিলি মনে হচ্ছে তাদেরকে আশ্চর্য করে দেওয়া হয়েছে বা হতবাক করে দেওয়া হয়েছে। কিসের মাধ্যমে? বাই মানে দ্বারা দিয়া কর্তৃক, জেনারোসিটি। জেনারোসিটি বলতে হচ্ছে কি এই যে মহানুভবতা বা বিভিন্ন ধরনের তাদের মানে পরিবারের সঙ্গে যেই আচার ব্যবহার করা হয়েছে সেটার দ্বারা, অফ দেয়ার নেইবার্স, তাদের এই যে প্রতিবেশীদের দ্বারা। এখন বুঝো এই যে এই জায়গাটা এটা কিন্তু পেসিভে আছে। কোন বাক্যের মধ্যে যদি এক্সট্রা ভার্ব আসে, বুঝেন সাবজেক্ট আছে ভার্ব আছে, এখানে যেটা আসবে এটা এক্সট্রা ভার্ব। এই জায়গাটা দুটো কাজ হবে, একটা ভার্ব প্লাস আইএনজি, আর একটা হচ্ছে কি এক্সট্রা ভার্বের সময় দুটো জিনিস হয়, আর একটা ভার্ব 3। বুঝেন এখন আমাকে? আচ্ছা বলেন তো এখানে বাই আছে না? তাছাড়া ফ্যামিলি কি নিজেকে হতভাগ করছে না, তাদেরকে হতভাগ করে দেওয়া হয়েছে, তাদেরকে হতভাগ করে দেওয়া হয়েছে। এবং কারা দিছে? এই যে জেনারোসিটি অফ দেয়ার নেইবার্স, তাদের প্রতিবেশীদের মহানুজে ভবতা আছে, অর্থাৎ তাদের যে উদার যে মন মানসিকতা, এটার দ্বারা। তাহলে এটা দ্বারা দিয়া কর্তৃক বুঝাচ্ছে, অর্থাৎ এটা পেসিভে আছে। আর পেসিভে থাকলে ভার্ব 3টাকে নিতে হবে। তাহলে বলো তো টেকের ভার্ব 3 কি? টেকেন, তারপর হচ্ছে কি ABAC অ্যাব্যাক, এটা গ্রুপ ভার্ব, তাহলে আনসার হবে টেকেন অ্যাব্যাক। আনসার কি হবে? টেকেন অ্যাব্যাক, অর্থাৎ সি নাম্বার আনসার হবে। কয় নাম্বার আনসার হবে? সি নাম্বার। হ্যাঁ, থ্যাংক ইউ, সি নাম্বার আনসার। সব বুঝে আনসার করবা, এইভাবে প্রশ্ন আসলে একটু বুঝে আনসার করবা। 9 নাম্বার শেষ, তারপর 10 নাম্বার দ্য অ্যান্টোনিমস অফ দ্য ওয়ার্ড। আবার দেখো অ্যান্টোনিমস পাইছে, আবার অ্যান্টোনিমস দেখান দাও। কনকর্ড মানে কি রে? সুরের, মানে যে কোনো সুরের যে মিল, এই মিলটাকে বলা হয় কনকর্ড, ঠিক আছে? থ্রিফটি, হারমোনি মানে সুরের মিল। এখানে কি বলছে? অ্যান্টোনিমস মানে বিপরীত, বিপরীত যে ওয়ার্ড, ঠিক আছে? বিপরীত, বিপরীত। ওকে, তাহলে দেখো এটা যদি সুরের মিল হয়, হারমোনি সুরের মিল, কনফ্লিক্ট মানে এই যে থ্রিফটি মানে, আর সেনিটি মানে মানসিক একটা অবস্থা, থ্রিফটি ওকে চৌর্যবৃত্তি বুঝায়। তাহলে এখন দেখো এই যে দেখো কনকর্ড সুরের মিল, কনফ্লিক্ট মানে দ্বন্দ্ব, দন্ত নয় দৈবযুক্ত, দ্বন্দ্ব, দৈবযুক্ত দন্ত নৈবযুক্ত, ঠিক আছে? দ্বন্দ্ব। তাহলে এখানে আনসার হবে কয় নাম্বার? এই যে সি নাম্বার, আনসার হবে সি নাম্বার। কনকর্ড সুরের মিল বা মিল বুঝায়, আর কনফ্লিক্ট মানে কি দ্বন্দ্ব বুঝায়, তাহলে আনসার হবে সি। আশা রাখি বুঝতে পারছো। ওকে, তারপরে আসো 11 নাম্বার। কত নাম্বার? 11 নাম্বার। বলো 11 নাম্বার আনসার কি হবে? বলেন 11 নাম্বার আনসার কি হবে? হোয়াট ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিমস? ক্লোগ আপ, ক্লোগ আপ, ক্লোগ আপ, ঠিক আছে? ক্লোগ আপ, ক্লোগ আপ মানে কি জানো? এটা সিনোনিমস কিন্তু সমার্থক শব্দ, সমার্থক, সমার্থক। তাহলে সমার্থক কি হবে বলো? ক্লোগ আপ। ক্লোগ আপ মানে হচ্ছে, মনে রাখবা, ক্লগ আপ মানে বাধা। ক্লগ আপ মানে কি রে? বাধা বা বিপত্তি, বাধা। তাহলে প্লাগ মানে আমরা জানি, প্লাগ মানে সিপি লেগে দেওয়া, মানে আমরা বোতলে ঢাকনা লাগে না, প্লাগ। বার্ডেন মানে বোঝা। আর ক্রাউডিং, ক্রাউডিং আমরা বলি না, ক্রাউডিং অর্থাৎ এটা ভিড় বা জমায়েত। কিন্তু অবস্ট্রাক, অবস্ট্রাক মানে বাধা, বলে না অবস্ট্রাকল মানে বাধা, বাধার সম্মুখীন হচ্ছ। দুইজন বাইরে গেছো, এখন তোমাকে বাধা দিচ্ছে, এই ছেলে মেয়ে বাইরে যাওয়া যাবে না। তারপরে আসেন তাহলে বি নাম্বার, তাহলে আনসার কি হবে? বি নাম্বার, ঠিক আছে? সিনোনিম সমার্থক শব্দ, ক্লোগ আপ মানে বাধা, অবস্ট্রাকল মানে বাধা। বুঝতে পারছো? এটা তো গ্রুপ ভার্ব ছিল। তারপর আসেন 12 নম্বর, হোয়াট ডাজ দ্য প্লুরাল ভার্ব? আচ্ছা, ব্লাটার্ড আউট, ব্লাটার্ড আউট, ঠিক আছে? ব্লাটার্ড আউট স্ট্রাগল, অর্থাৎ ফ্রেজাল ভার্ব। ফ্রেজাল ভার্ব ব্লাটার্ড আউট মানে কি? এই যে তাহলে ফ্রেজ গ্রুপ ভার্ব থেকে আসে, গ্রুপ ভার্ব, গ্রুপ ভার্ব থেকে প্রশ্ন আসে, বুঝেন? গ্রুপ ভার্ব, তার মানে গ্রুপ ভার্ব বাদ দেওয়া যাবে না, গ্রুপ ভার্ব বাদ দেওয়া যাবে না। তাহলে দেখো লাভ সাডেনলি উইদাউট থিঙ্কিং মানে কোনো চিন্তা ভাবনা ছাড়া হাসা। কারা হাসে রে? কোনো চিন্তা ভাবনা ছাড়াই পাগলেরা হাসে, ঠিক আছে? রাইট সামথিং উইদাউট থিঙ্কিং, কোনো কিছু লিখা চিন্তা ভাবনা ছাড়াই, বুঝেন?
সে সামথিং উইদাউট থিঙ্কিং, ওই বলে না যে তোর মুখ কাটা, যা ইচ্ছা তাই বলে দিস, সঙ্গে সঙ্গে যা কোনো কিছু চিন্তা ভাবনা ছাড়াই বলে দিলা, ঠিক আছে? তাহলে এই যে দেখো এই যে সি নাম্বার, ঠিক আছে? সি নাম্বার আনসার হবে ব্লাটার্ড আউট, মানে সে সামথিং উইদাউট থিঙ্কিং, সে সামথিং উইদাউট থিঙ্কিং, কোনো কিছু বলা চিন্তা ভাবনা ছাড়াই বলে দেওয়া, ব্লাটার্ড আউট, ব্লাটার্ড আউট, মনে রাখবা। ওকে, 13 নম্বর দেখো আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স, নিচে কারেক্ট সেন্টেন্সটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে। দেখো এই যে হি প্লাস সাজেস্ট, এটা একটা তোমাদের কি থেকে আসে জানো? সাবজাংটিভ, সাবজাংটিভ সাব জেইউএনসি, সাবজাংটিভ ভার্ব থেকে আসে, সাবজাংটিভ ভার্ব। সাবজাংটিভ ভার্বের স্ট্রাকচার কি দেখো তো ভাইয়ারা, এখানে দেখো প্রথমে সাবজেক্ট, তারপর হচ্ছে সাবজাংটিভ, এসইবি সাব জেইউএনসি, সাবজাংটিভ। সাবজাংটিভ কোনগুলো? যেমন হচ্ছে সাজেস্ট, এসইউ ডাবল জি ইএসটি, সাজেস্ট, ইনসিস্ট, আইএনএসআই এসটি, রূপাইজ মডার্ন, এটা একটা ছন্দ আছে, তোমাদের আমি এগুলো পড়াবো, সমস্যা নেই। তো যাই হোক অতটুকু যাচ্ছি না, কারণ এখানে ডিটেইলস চলে আসবে। তারপরে সাবজেক্ট আসবে, সাবজেক্টের পরে যেটা আসবে সেটা হবে ভার্ব জিরো, ভার্ব জিরো মানে ভার্বের বেস ফ্রম দেন এক্সটেনশন। তাহলে মিলাও তো, প্রথমে সাবজেক্ট কোথায় আছে? সাবজেক্ট, সাজেস্টেড, 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 বুঝো। তারপরে তোমার কি লাগবে? ও আচ্ছা, মাঝখানে একটা ডেট লাগবে, ডেট, ডেট, ডেটের পরে সাবজেক্ট, তাহলে এখানে ডেট নাই, বাদ। এই যে এখানে ডেট আছে, এখানে কিন্তু মি আছে, তাহলে এটা হবে না, তাহলে ডেট। তারপর এখানে দেখো সাজেস্টেড টু মি, এটাও হবে না। তাহলে দেখো হি সাজেস্টেড দ্যাট, সে এটা সাজেস্ট করলো যে আই অ্যাপ্লাই ফর দ্য জব, তাহলে আই সাবজেক্ট, তাহলে অ্যাপ্লাই ভার্ব জিরো, ভার্ব জিরো, তাহলে আনসার হবে বি নাম্বার। আনসার কি হবে? বি নাম্বার, বুঝো। যদি সাবজাংটিভ মুড থাকে, প্রথমে সাবজেক্ট, তারপরে সাজেস্টেড, এই যে দেখো এটা একটা সাবজাংটিভ ভার্ব, তারপরে দ্যাট, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব জিরো, ভার্ব জিরো, তাহলে আনসার হবে এই যে দেখো এই যে বি নাম্বার। আনসার কি হবে ভাইয়া? বি নাম্বার, ঠিক আছে? আশা রাখি বুঝতে পারছো। ওকে, শেয়ার ডান করবা। আচ্ছা 14 নম্বর, হুইচ ডাস আইডম কিক দ্য বাকেট, বলে না যে বুড়ো কিক দ্য বাকেট, অর্থাৎ কি করছে রে, যে বাকেট কিক মারছে না, মরে যাওয়া, কিক দ্য বাকেট মানে মরে যাওয়া, এটা একটা ফ্রেজ। তাহলে দেখো ফ্রেজ থেকে প্রশ্ন আসছে, তাহলে আনসার হচ্ছে টু ডাই, টু ডাই, কিক দ্য বাকেট, টু ডাই, কিক দ্য বাকেট, টু ডাই, এভাবে মুখস্থ রাখবা, ঠিক আছে? ওকে, তাহলে তারপরে আসেন, হোয়াট ডাজ দ্য মিনিং অফ ব্রেভিটি, ব্রেভিটি মানে কি জানো? সংক্ষিপ্ততা বা সংক্ষিপ্ত, ব্রেভিটি সংক্ষিপ্ত, ঠিক আছে? সংক্ষিপ্ততা বা সংক্ষিপ্ত, ঠিক আছে? ব্রেভিটি। লেনদেন মানে দীর্ঘ, দীর্ঘ, ওকে? শর্টেন মানে সংক্ষিপ্ত, ওকে? সংক্ষিপ্ত। ক্লিয়ারিটি মানে নির্ভরতা বা বিশ্বাসযোগ্যতা, আর কমপ্লেক্সিটিতে আমরা জানি যে জটিলতা। তাহলে কি হবে? কি চাইছে? হোয়াট ইজ দ্য মিনিং অফ ব্রেভিটি? সংক্ষিপ্ততা, শর্টনেস, শর্টনেস। আনসার হবে বি নাম্বার। আনসার কি হবে? বি নাম্বার। দেখছো ভোকাবুলারি কত আসে? 16 নাম্বার আসে। হুইচ অফ দ্য ফলোইং ক্যান বি ইউজড অ্যাজ বোথ ভার্ব, মানে ভার্বও হবে আবার নাউনও হবে। কোনটা? ওয়েস্ট। আমরা জানি ওয়েস্ট মানে কি? ওয়েস্ট মানে আবর্জনা, আবর্জনা, ওয়েস্ট মানে আবর্জনা, আবর্জনা, ঠিক আছে? ওয়েস্ট মানে আবর্জনা, আবার ওয়েস্ট মানে কি রে? অপচয় করা, অপচয় করা, অপচয় করা। তোমরা কয়েকটা ভার মনে রাখিও, কয়েকটা ভার মনে রাখিও। কোনগুলো? ওয়েস্ট মানে আবর্জনা, ওয়েস্ট মানে অপচয় করা। আবার হচ্ছে কি ওয়াটার, ওয়াটার মানে পানি, আবার ওয়াটার মানে পানি দেওয়া। বুক, বুক মানে বই, বুক মানে আবার কি করা? রিজার্ভ করা, ঠিক আছে? সো এগুলা নাউন এবং ভার্ব উভয় হতে পারে। মাস্টার, MASTR, মাস্টার মানে শিক্ষক, আবার মাস্টার মানে শিক্ষকতা করা, বলে না পাকনামি করা। তো এগুলা ভার্বও হতে পারে আবার নাউনও হতে পারে। তাহলে আনসার হবে এ নাম্বার। আনসার কি হবে ভাইয়া? এ নাম্বার। ওকে, এই বলো, বলো তো, বলো বুঝছো কিনা, না বুঝতেছো কিনা বলো, বুঝতেছো কিনা বলো, বুঝতেছো কিনা আমার কথাগুলো, বুঝতেছো কিনা, ক্লাস বুঝতেছো কিনা বলো। ওকে, আই কুড নট ড্যাশ দ্য রিজন ফর হিজ ডিলে, মানে তার যেই দেরি হয়েছে এটার বিষয়টা আমি ফাইন্ড আউট করতে পারিনি, খুঁজে বের করতে পারিনি। তাহলে এখানে আনসার হবে ফিগার আউট। আনসার কি হবে রে? ফিগার আউট। ফিগার আউট মানে খুঁজে বের করা, এটা একটা হবে না। ড্রপ আউট মানে ঝরে পড়া, লুক আউট মানে সেই কাজ হবে না। তাহলে আনসার হবে ফিগার আউট মানে খুঁজে বের করা। ফিগার আউট অর্থ কি? খুঁজে বের করা, এটা মনে রাখবা। ফিগার আউট, ফিগার আউট, রিপিটেশন কোশ্চেন কিন্তু প্রশ্ন পাওয়া। আচ্ছা, দ্য নিউ অফার অফ দ্য জব ওয়াজ এলিউরিং, এলিউরিং মানে কি জানো? লোভনীয়, ওকে? লোভনীয়। আনএক্সপেক্টেড মানে অপ্রত্যাশিত। টেম্পটিং অর্থাৎ সুবিধাজনক, টেম্পটিং মানে সুবিধাজনক অর্থে ব্যবহৃত হচ্ছে। আচ্ছা, অর্ডিনারি সাধারণ, আর ডিসঅ্যাপয়েন্টিং মানে হতাশাজনক। তাহলে এলিউরিং মানে যদি লোভনীয় হয়, তাহলে টেম্পটিং সুবিধাজনক, লোভনীয় বা সুবিধাজনক, তাহলে আনসার হবে কি? বি নাম্বার। নতুন জবটা মানে কি? এটা এটা একটা যে লোভনীয় বা সুবিধাজনক, তাহলে আনসার কি হবে ভাইয়া? বি নাম্বার। আনসার হবে বি, টেম্পটিং। তাহলে এলিউরিং, টেম্পটিং, এলিউরিং, টেম্পটিং মনে রাখিও কিন্তু। ওকে, 19 নাম্বার, দ্য ইংলিশ গ্রামার ড্যাশ ডিলস উইথ দ্য ফরমেশন অফ দ্য সেন্টেন্স। এই যে দেখো একটা প্রশ্ন পাইছো, মিসেলেনিয়াস থেকে আসছে। এখন ইংলিশ গ্রামার যেটা ডিলস উইথ, যেটা বিষয়ে আলোচনা করে, ফরমেশন অফ সেন্টেন্সেস মানে সেন্টেন্স মানে পরিবর্তনের বিষয়ে আলোচনা করে ইংলিশ গ্রামার, এটাকে কি বলা হয়? মরফোলজি। মরফোলজি কি নিয়ে আলোচনা করে জানো? শব্দতত্ত্ব। শব্দ, তোমাদের আমি এখানে একটা শব্দতত্ত্ব, ওকে? তোমাদের এখানে আমি একটা টেকনিক দিয়ে দিচ্ছি।
তুই শব্দ শুনে মরে যা, শব্দ শুনে মরে যা, তুই শব্দ শুন মরে যা, এটাকে বলা হয় মরফোলজি। মানে শব্দ শুনে এত বেশি শব্দ তুই মরে গেছিস, অর্থাৎ এই যে দেখো এটা মরফোলজি, ঠিক আছে, এটা টেকনিক কিন্তু এভাবে মনে রাখবা। আচ্ছা, এটিমোলজি, আমরা জানি প্রাণী সংস্থান বিদ্যা মানে প্রাণী যে উৎপত্তি, এটা বলা হয় এটিমোলজি, কিন্তু এখানে কি বলছে এটিমোলজি, এটা শব্দের উৎপত্তি সম্পর্কে আলোচনা করা হয়, শব্দের উৎপত্তি, এটিমোলজি। এখন বুঝো সিমেন্টিক্স, এই যে সিমেন্টিক্স বলে না যে সিমেন্ট মানে গাঢ় দেখাচ্ছে, সিমেন্ট দিয়ে কি করা হয়, জমায়েত করা হয়। সিমেন্টিক্স অর্থ হচ্ছে অর্থের যেই, এই যে শব্দের যে অর্থ, অর্থের বিচার, এটাকে বলা হয় সিমেন্টিক্স। কি বলা হয়, সিমেন্টিক্স। সিমেন্টিক্স হচ্ছে অর্থতত্ত্ব, কিন্তু সিনট্যাক্স মানে শব্দের মানে বাক্যের বাক্যতত্ত্ব বা বাক্যের যে আলোচনা, এটাকে বলা হয় সিনট্যাক্স মানে বাক্যতত্ত্ব। তাহলে সিনট্যাক্স ফরমেশন অফ দ্য সেন্টেন্স, আর সেন্টেন্স মানে হচ্ছে বাক্য, তাহলে আনসার হবে সি নাম্বার। আনসার কি হবে, সি নাম্বার, ঠিক আছে। অনেকে আবার সিমেন্টিক্স দিয়ে দিবা, না, সি নাম্বার আনসার হবে। সো মনে রাখিও কিন্তু এটা, ওকে। তারপরে আসো, হেয়ার হ্যাজ নো রং, এই দেখো আইডেন্টিফিকেশন অফ পার্ট অফ স্পিচ থেকে নো, নো হচ্ছে কি ডিটারমিনার, তো ডিটারমিনারের পর যদি নাও একটা ওয়ার্ড থাকে সেটা সর্বদা নাউন হবে। এখন ডিটারমিনার কি, ডিটারমিনার হচ্ছে নো, ডিটারমিনার হচ্ছে অল, ডিটারমিনার হচ্ছে কি ফিউ, ডিটারমিনার হচ্ছে লিটল, LITTLE লিটল, ডিটারমিনার হচ্ছে সাম, ডিটারমিনার হচ্ছে এ এন দি, এগুলা হচ্ছে প্রত্যেকটা ডিটারমিনার। তাহলে এরপরে যদি না একটা ওয়ার্ড থাকে নাউন, তাহলে দেখো তো নো এর পরে একটা ওয়ার্ড, তার মানে এটা একটা নাউন, এটা একটা কি নাউন। আশা রাখি বুঝতে পারছো। তারপরে আসো 21 নাম্বার, তারপরে আসেন 21 নাম্বার। ভাইয়ারা তোমরা চলে যাচ্ছ কেন? ওকে, যাই হোক, অনেকেই আছে এখনো, যাই হোক তোমরা ক্লাসটা শেষ করে যাবা, কারণ আমরা একটা পুরো প্রশ্ন সমাধান করতেছি এবং আমরা আইডিয়া নিচ্ছি গুচ্ছ থেকে কেমন ধরনের প্রশ্ন আসে, তাই না? ওকে, এখন দেখো, চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিমস, মানে সঠিক সিনোনিমস। ডিফেমেটরি মানে কি জানো, অবমাননাকর, অবমাননাকর, অবমাননাকর। তাহলে ডিফেমেটরি অবমাননাকর বা অপমানজনক। স্ক্যান্ডালাস বলে না যে স্ক্যান্ডাল হয়েছে, ভিডিও স্ক্যান্ডাল হয়েছে, তোমরা জানোই, তোমরা আমার থেকে বেশি এক্সপার্ট। তো স্ক্যান্ডালাস মানে অপমানজনক বা অবমাননাকর, এই যে সিনোনিমাস ওয়ার্ড মানে সমার্থক শব্দ। লোডেটরি মানে উচ্চ শব্দ যেটা, ঠিক আছে। ভিক্টোরিয়াস বিজেতা, কমপ্লিমেন্টারি মানে পরিপূরক, ঠিক আছে। সো এখানে আনসার হবে স্ক্যান্ডালাস। তাহলে ডিফেমেটরি স্ক্যান্ডালাস মানে স্ক্যান্ডালাস ভিডিও বা ডিফেমেটরি ভিডিও মানে অবমাননাকর ভিডিও। এখন অবমাননাকর কি তোমরা সকলেই জানো, তাই না? ওকে, এখন দেখো 22 নাম্বার। আচ্ছা প্রিয় শ্রোতারা চলে আসুন 22 নাম্বারে। আচ্ছা দেখো, এখন অ্যালার্জেটিক, তোমরা জানো অ্যালার্জেটিক টু, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অ্যালার্জেটিক টু। তাহলে অ্যালার্জেটিক টু, তাহলে হি ইজ অ্যালার্জেটিক টু পলেন, অর্থাৎ পরাগ রেণুর প্রতি তার একটা কি আছে, অ্যালার্জি আছে। তাহলে আনসার হবে সি নাম্বার। ওকে, অ্যালার্জেটিক টু। 23 নাম্বার আছে, দে মেড হিম, বুঝো দা ইন্টার স্পিচ, এটা একটা কজেটিভ ভার্ব। পজিটিভ ভার্বের স্ট্রাকচার কি, পজিটিভ ভার্ব হচ্ছে মেক, তারপর হচ্ছে কি ভাইয়া, পজিটিভ ভার্ব হচ্ছে মেক, সরি লেট, এরকম হচ্ছে মেক, লেট, হেল্প, তারপর হচ্ছে গেট, তাহলে মেক, লেট, হেল্প, গেট, হেল্প, এগুলোকে বলা হয় পজিটিভ ভার্ব। এই পজিটিভ ভার্বের পরে যদি ব্যক্তিবাচক থাকে তাহলে এখানে কি হবে, ভার্ব জিরো হবে। আবার কোন কোন ক্ষেত্রে 2 প্লাস ভার্ব জিরো হবে, ঠিক আছে। কার ক্ষেত্রে, গেটের ক্ষেত্রে, ঠিক আছে। আচ্ছা তাহলে দেখো তো, দে মেড হিম ড্যাশ দা ইন্টায়ার স্পিচ, তাহলে রিপিট, পুরো স্পিচটাই রিপিট করতে তাকে দিয়ে রিপিট করাইছে, তাহলে আনসার হবে রিপিট। রিপিটেড তো হবে না, রিপিটিং হবে না, টু রিপিট হবে না, তাহলে আনসার হবে রিপিট। গেটের ক্ষেত্রে 2 প্লাস ভার্ব জিরো বসতো, টু রিপিট, ঠিক আছে। সো একটু মনে রাখিও। তারপরে আসো 24 নাম্বার। 24 নাম্বার আছেন, 24 নাম্বার দেখো, দ্য সং ইন দ্য প্লে, মানে সং মানে গানটা, কোথায়, ইন দ্য প্লে মানে নাটকে যে গানটা, ক্যান নট বি ডিলিটেড, এটা কি করা যাবে না, ডিলিট করা যাবে না। কেন, কারণ যেহেতু এটা হয় কি ড্যাশ টু দ্য প্লে, মানে প্লের সাথে একটা অবিচ্ছেদ্য অংশ। তোমরা মনে রাখবা ইন্ট্রিগাল টু, ঠিক আছে। ইন্ট্রিগাল টু বলতে হচ্ছে কি অবিচ্ছেদ্য অংশ। তাহলে গানটা নাটকটা থেকে ডিলিট করা যাবে না, কারণ নাটকের এটা একটা অবিচ্ছেদ্য অংশ। তাহলে আনসার হবে ইন্ট্রিগাল টু। ট্রিভিয়াল হবে না, ট্রিভিয়াল মানে মানে এই যে খুব নিছক মানে কম, বলে না যে ট্রিভিয়াল বিষয় একবারে খুব তুচ্ছ বিষয়। ইনডিফারেন্ট মানে উদাসীন, আর ইন্টারভেন্ট মানে হস্তক্ষেপ। তাহলে এখানে আনসার হবে ইন্ট্রিগাল। আনসার কি হবে ভাইয়া, ইন্ট্রিগাল। ওকে, সো আশা রাখি বুঝতে পারছো। দেন চলে আসবো তোমরা 25 নম্বর প্রশ্নে। 25 নম্বর প্রশ্নে দেখো, ইফ ইউ হ্যাড ফলোড দ্য রুলস
কন্ডিশনাল সেন্টেন্স থেকে প্রশ্ন আসে। দেখো গুচ্ছতে কন্ডিশনাল সেন্টেন্স থেকে প্রশ্ন আসে। এখন দেখেন আমি তোমাদের একটা বিষয় বুঝাই, সেটা হচ্ছে কি ডুয়ার, রিসিভার, অ্যাক্টিভ, প্যাসিভ। তোমরা যা কিছু পড়ো না কেন, অ্যাক্টিভ প্যাসিভ দিয়ে যদি তোমাকে বাক্য না বোঝানো হয় তাহলে তুমি জীবনও আনসার করতে পারবে না, ঠিক আছে? তাহলে দেখো এখানে কি বলছে, ইফ ইউ হ্যাড ফলোড, এটা কিন্তু ভার্ব 3, অর্থাৎ এটা কি বলতো, এটা তোমাদের কি, এটা হচ্ছে তোমাদের থার্ড কন্ডিশন, হ্যাড প্লাস ভার্ব 3। এখন দেখো ইফ ইউ হ্যাড ফলোড দ্য রুলস, তুমি যদি নিয়ম অনুসরণ করতে, ড্যাশ ইউ ড্যাশ ডিসকোয়ালিফাইড, নিয়ম অনুসরণ করলে তুমি ডিসকোয়ালিফাইড হইতে না, নিয়ম অনুসরণ করলে তুমি ডিসকোয়ালিফাইড হইতে না। তার মানে নিয়ম অনুসরণ করলে তুমি ডিসকোয়ালিফাইড হতা বা হতে না, ঠিক আছে? ওকে, এখন দেখেন তাহলে এটা থার্ড কন্ডিশন হলে আমরা জানি থার্ড কন্ডিশনের দুটো স্ট্রাকচার। তাহলে প্রথমটা হেড প্লাস ভার্ব 3 হলে পরেরটা কি হবে, দুটো স্ট্রাকচার, একটা আছে অ্যাক্টিভ আর একটা হচ্ছে কি প্যাসিভ। অ্যাক্টিভ স্ট্রাকচার হবে প্রথমে সাবজেক্ট, তারপর হচ্ছে উড হ্যাভ, শুড হ্যাভ, মাইট হ্যাভ, যে কোনো একটা, তারপর হচ্ছে কি, তারপর হচ্ছে ভার্ব 3 দেন এক্সটেনশন। তাহলে বিষয়টা কি ভাইয়া, উড হ্যাভ প্লাস ভার্ব 3 দেন এক্সটেনশন। ওকে, উড হ্যাভ, কুড হ্যাভ, শুড হ্যাভ, যে কোনো একটা। আর প্যাসিভের স্ট্রাকচার উড হ্যাভ, কুড হ্যাভ, শুড হ্যাভ, এরপর একটা বিন লাগবে, বিন প্লাস ভার্ব 3, মানে এক্সট্রা ভাবে একটা বিন লাগবে, মানে উড হ্যাভ বিন প্লাস ভার্ব 3, তাহলে দেখো তো উড হ্যাভ বিন প্লাস ভার্ব 3 কোথায় আছে, উইল বি আছে, হবে না। উড নট বি আছে, হবে না। উইল নট হ্যাভ, হবে না। তাহলে এই যে দেখো উড হ্যাভ বিন আর ভার্ব 3 এখানে ডিসকোয়ালিফাইড দেওয়াই আছে। আর নট, এই যে নটটা বসবে না, এটাও খেয়াল রাখতে হয়, এটা সবসময় উড, কুড, শুড, মাইট এর পরে বসে। এই আবার বলি, নট এইটা যে আছে এটা কোথায় বসাতে হবে, উড, শুড, কুড, মাইট এদের পরে বসাতে হবে, ঠিক আছে? সো আশা রাখি ডি নাম্বার। এই যে দেখো 18-19 জন আসো, এরাই হচ্ছে প্রকৃত যোদ্ধা। দে ওয়ান্ট টু বি কোয়ালিফাইড ইন জিএসটি এক্সাম। তারা জিএসটি এক্সামে কি হতে চায়, কোয়ালিফাইড হতে চায়, তারাই কিন্তু আছে এখানে এখনো লেগে। থ্যাংকস ফর ওয়েটিং। ওকে, তোমাদের ধন্যবাদ অপেক্ষা করার জন্য। ওকে, তারপরে আসো 26 নম্বর, ড্যাশ ইওর ইনস্ট্রাকশন ইউ হ্যাভ ক্লোজড ইওর ব্যাংক অ্যাকাউন্ট, ঠিক আছে? আচ্ছা, ইওর ইনস্ট্রাকশন তোমার নির্দেশনা অনুযায়ী, উই হ্যাভ ক্লোজড আমরা কি করেছি, বন্ধ করেছি। ইওর ব্যাংক অ্যাকাউন্ট, তোমার ব্যাংক অ্যাকাউন্ট আমরা বন্ধ করেছি তোমার নির্দেশনা অনুযায়ী। ইন লিউ অফ মানে পরিবর্তন, হবে না। হাউএভার মানে যাই হোক, হবে না। ইনস্টেড অফ মানে পরিবর্তন। ইন অ্যাকর্ডেন্স উইথ, এখানে উইথটা মিসিং আছে, মনে রাখবা। অ্যাকর্ডিং টু মানে অনুসারে, অ্যাকর্ডিং টু অ্যাকর্ডিং টু অর্থ হচ্ছে অনুসারে, আর ইন অ্যাকর্ডেন্স উইথ মানে কি অনুসারে। তাহলে এখানে আনসার হবে অ্যাকর্ডিং টু বা ইন অ্যাকর্ডেন্স উইথ, সি নাম্বার। আনসার কি হবে, সি নাম্বার। ইন অ্যাকর্ডেন্স উইথ অনুসারে, অ্যাকর্ডিং টু মানে অনুসারে, এগুলো আমি একাডেমিতে পড়াই, ঠিক আছে? দেখো দ্যাট হুইচ ক্যান নট বি অ্যাভয়েডেড। আচ্ছা শোনো, তোমাদের আমি একটা কথা বলি, আমাদের বিপ্লব স্যার এবং জাফুল স্যারের বাংলা এবং ইংরেজি একটা কোর্স চলমান আছে বালুবাড়ি দিনাজপুরে, ঠিক আছে? তোমরা তোমাদের ছোট ভাই বোন যদি থাকে তাহলে পাঠাতে পারো। আমরা গুচ্ছ মানে আমরা হচ্ছে একাডেমিক থেকে অ্যাডমিশন কিভাবে প্রস্তুত করা যায় তাদের প্রথম থেকে আমরা কিন্তু এগুলো পড়াচ্ছি, ঠিক আছে? তো তোমরা ওইখানে পাঠাতে পারো আমাদের প্রাইভেট ব্যাচে। কোর্স ফি মাত্র 1000 টাকা করছি, দুটো সাবজেক্ট মিলে 1000 টাকা, এবং প্রতিদিন ক্লাস, ইভেন শুক্রবারও তোমাদের ক্লাস রাখছে এখানে, এবং সেই ক্লাসটা হচ্ছে কি প্রি এডমিশন ক্লাস। সো তোমাদের যারা আছে তোমরা এখানে নির্দ্বিধায় আমাদের কাছে পাঠাতে পারো, ঠিক আছে? বালুবাড়িতে। আর যোগাযোগের নাম্বার তো দেওয়া আছে, এই যে দেখো 01750817416, অথবা জাফরুল স্যার এবং বিপ্লব স্যারের আইডিতে নক করতে পারো, ঠিক আছে? আমাদের যে ঘুরি এইচএসসি এডমিশন আছে এটাতেও তোমরা নক করতে পারবা, ঠিক আছে? এটা একটু বলিও। আচ্ছা দেখো, দ্যাট হুইচ ক্যান নট বি অ্যাভয়েডেড ইজ মানে দ্যাট যেটা, হুইচ মানে যেটা কি করা যায় না, ক্যান নট বি অ্যাভয়েডেড এড়িয়ে যাওয়া যায় না, এটাকে কি বলা হয়, ইনএভিটেবল মানে অবশ্যম্ভাবী, মানে অর্থাৎ এটাকে এড়িয়ে যাওয়া যাবে না, অবশ্যই ঘটবে। ইরিপারেবল মানে অপূরণীয়, ইনকম্পারেবল মানে অতুলনীয়, ইনডিসপিউটেবল মানে অমীমাংসিত। তাহলে এখানে আনসার হবে ইনএভিটেবল, অর্থাৎ ইনএভিটেবল, INEVITABLE, ইনএভিটেবল মানে অবশ্যই ঘটবে। তাহলে আনসার হবে এ নাম্বার। ওকে, তারপরে আসো, ওইটা কি জানো, এটা কি জানো, এটা হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। এই 27 নাম্বারটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন তোমরা পাবা, এই যে সাবস্টিটিউশন দেওয়াই আছে বা ওয়ার্ড ডেফিনেশন, এটা কিন্তু আসবে, ঠিক আছে? সো এটা একটু মনে রাখবেন। তারপরে 28 নাম্বার, আমরা কিন্তু প্রায় অনেকগুলো প্রশ্ন সমাধান করে ফেলছি এবং বাকি অপশনগুলো
কেন হচ্ছে না ব্যাখ্যা করে দিয়েন ভাইয়া। আচ্ছা ঠিক আছে, বাকি অপশনগুলো কেন হবে না বলতেছি তো, এটা হবে না, এটা হবে না, আনসার তো বলেই দিচ্ছি। আচ্ছা ওকে, 8 নাম্বার, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট, নিচে কোন সেন্টেন্সটা কারেক্ট, এটা কি আসে জানো, এটা কারেকশন থাকে, এবং এটা তোমাদের কি জানো, এটা তোমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থাকে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থাকে, এগ্রিমেন্ট। ওকে, আর আমরা জানি যে কারেকশন মূলত প্রত্যেকটা গ্রামারের রুলস অনুযায়ী এখানে কারেকশনটা আসে, ঠিক আছে। আচ্ছা এটা কি বুঝতে পারছো? ওকে, এখন দেখো এটা কি মুখস্থ, কোনটা মুখস্থ, কোশ্চিনের নাম্বার বলবা, এটা 18 নাম্বার, নাম্বার বলবা, তাহলে বুঝতে পারবো যে কোনটা মুখস্থ কোনটা না, ঠিক আছে। হ্যাঁ, এই যে আগের যেটা ছিল এটা মুখস্থ, এটা এটা এটাকে বলা হয় সাবস্টিটিউশন, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, যে কোনো বইতে তুমি ফাইন্ড আউট করবা পাবা, এগুলা মুখস্থ, এগুলা অন্য কিছু না, ঠিক আছে। সো এটা একটু মনে রাখিও। তারপরে আসেন, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট, নিচের কোন সেন্টেন্সটা কারেক্ট, এটা গ্রামার, এটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। দেখো দ্য লিস্ট, আমরা জানি এটা ফার্স্ট সাবজেক্ট, তারপর আছে প্রেপোজিশন, এটা হচ্ছে প্রেপোজিশন, তার আইটেমস, এটা কিন্তু সেকেন্ড সাবজেক্ট। আমি কি বলছিলাম, প্রথম সাবজেক্ট যদি থাকে আর মাঝখানে যদি প্রেপোজিশন থাকে, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ, টুগেদার উইথ, এগুলা যদি থাকে, তাহলে যে ভার্বটা বসবে এটা বসবে প্রথম সাবজেক্ট অনুযায়ী, কি অনুযায়ী, প্রথম সাবজেক্ট অনুযায়ী। তাহলে লিস্ট তো সিঙ্গুলার নাম্বার, তাহলে ভার্ব হবে সিঙ্গুলার, তাহলে এখানে আনসার হওয়ার কথা ছিল ইজ, কিন্তু এখানে আছে আর হবে না, তার মানে এটা হবে না। তারপরে আসো নেইদার, আচ্ছা এটা পরে আসি, ইচ আছে না, ইচ অফ দ্য প্লেয়ার্স, দেখো অফ আছে প্রেপোজিশন, দ্য প্লেয়ার্স এটা কিন্তু প্লুরাল, কিন্তু ইচ এটা কিন্তু সিঙ্গুলার, তাহলে ভার্ব হবে সিঙ্গুলার, তাহলে এখানে হয়তো হ্যাজ, কিন্তু এখানে দেওয়া আছে হ্যাভ, তাহলে এটাও হবে না। তারপর দ্য ডগস ইন দ্য বেকইয়ার্ড, ঠিক আছে, ডগস কোথায়, ইন দ্য বেকইয়ার্ড, বার্কস, এই যে দেখো বার্ক কি করতেছে রে, ভুগতেছে লাউডলি, খুব উচ্চ স্বরে। এখন দেখো তো বার্ক মানে কি করা, ভোগা। এখন এই যে দেখো ভার্বের সাথে এস বাই এ যুক্ত আছে, কোন ভার্বের সাথে যদি এস বাই এ যুক্ত থাকে সেটা সিঙ্গুলার হয়ে যায়, কি হয়ে যায়, সিঙ্গুলার, কিন্তু এর সাবজেক্ট কি দেখো ডগস, এটা তো প্লুরাল, তাহলে ভার্ব সিঙ্গুলার কিন্তু সাবজেক্ট প্লুরাল, এটা তো হতে পারে না, তার মানে এটাও ভুল। তাহলে সঠিক কোনটা দেখো, নেইদার বলতে না, দ্য টিচার, এখন দেখেন এই যে দেখো টিচার হচ্ছে ফার্স্ট সাবজেক্ট, নর, নর বলতে না, এই যে স্টুডেন্টস এটা সেকেন্ড সাবজেক্ট, বুঝবা। আইদার অর, নেইদার নর, নট অনলি বাট অলসো, এদের মাঝখানে যদি ফার্স্ট সাবজেক্ট থাকে এবং পরে যদি সেকেন্ড সাবজেক্ট থাকে, তাহলে এর পরে যে ভার্বটা বসবে এটা বসবে সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী, কি অনুযায়ী, সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী। তাহলে দেখো এখানে দেওয়া আছে স্টুডেন্টস, তাহলে স্টুডেন্টসের সঙ্গে আর মানে ওয়াস হবে না, ওয়ার হবে, তাহলে এখানে আনসার হবে ওয়ার। তাহলে নেইদার দ্য টিচার নট দ্য স্টুডেন্টস ওয়ার লেট, ছাত্ররাও দেরিতে আসে নাই, শিক্ষকও দেরিতে আসে নাই, তাহলে স্টুডেন্টস ওয়ার, ঠিক আছে। আশা রাখি বুঝতে পারছো, আশা রাখি এটা বুঝতে পারছো, ঠিক আছে। সো এটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রুলস। ওকে, তারপরে আসলে 29 নাম্বার, আমাদের আর 5টা-6টা প্রশ্ন আসে। আচ্ছা ভয়েসের এটা রুলস, এই যে দেখো ভয়েস 2টা আসলো, তাহলে গত বছর গুচ্ছতে ভয়েস কটা আসে, 2টা স্যার। সো এই কোশ্চেনগুলো তোমাদের যদি এইভাবে সলভ করি আর তোমরা যদি ব্যাখ্যাগুলো একটু মনে রাখতে পারো, তোমাদের অনেকাংশেই তোমরা এগিয়ে যাবা। বাংলা আমরা সেম কাজটা করবো। সো তোমরা তোমাদের বন্ধুদেরকে জানাবা, গ্রুপে তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা আমাকে নক দিও, এই নাম্বারে তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ইনক্লুড করে দিব। সো তোমরা যুক্ত থাকো, তোমাদের আমি পড়া দিব, পড়াটা একটু নিবা এবং তোমরা কিন্তু পড়াটা কমপ্লিট করবা, তাহলে তোমরা এগিয়ে থাকবা। ওকে, না হলে কিন্তু হবে না, বুঝতে পারছো? ওকে, এখন দেখো 29 নাম্বার, চুজ দা কারেক্ট পেসিভ অফ দা ফলোইং সেন্টেন্স। তো পেসিভটা এটা দেখো, দা অথরিটি, অথরিটি মানে কর্তৃপক্ষ, কি বলছে, মাস্ট অ্যাড্রেস, মাস্ট কিন্তু মোডাল অক্সিলারি, আর অ্যাড্রেস হচ্ছে ভার্ব, মানে এটা ভার্ব জিরো। কি অ্যাড্রেস করতে হবে, এই যে দেখো দিস এনভায়রনমেন্টাল ইস্যু, এটার এই যে পরিবেশগত যে বিষয়টা আছে, এটা ইমিডিয়েটলি মানে তৎক্ষণাৎ কি করতে হবে, এই যে দিস ইমিডিয়েট মানে এনভায়রনমেন্টাল ইস্যুস, এটাকে তুমি সাবজেক্ট করে নাও। তাহলে এটা যদি সাবজেক্ট হয় দিস এনভায়রনমেন্টাল ইস্যুস, দিস এনভায়রনমেন্টাল ইস্যুস, দিস এনভায়রনমেন্টাল ইস্যুস আছে, কিন্তু দিস এনভায়রনমেন্টাল ইস্যুস আছে না। ওকে, এরপরে তোমার ভার্ব লাগবে, ভার্ব কোনটা যেন, মাস্ট, মডাল অক্সিলারি, মাস্ট, কোনটাতে মাস্ট আছে দেখো, এই যে দেখো মাস্ট আছে, এখানে আর আছে, তার মানে বি নাম্বার বাদ চলে গেল। তারপর হচ্ছে হ্যাড টু আছে, এটাও বাদ চলে গেল, কারণ আমাকে লাগবে মাস্ট, এই যে দেখো মাস্ট, মাস্ট আছে। মাস্টের পরে তোমাকে কি দিতে হবে জানো, আমরা জানি যে পেসিভে মডাল অক্সিলারি পরে বি প্লাস ভার্ব 3 বসে, কে বসে, বি প্লাস ভার্ব 3, তাহলে বি লাগবে, বি। তাহলে মাস্টের পরে বি কোথায় আছে, এই যে দেখো বি। ওকে, এখানে কিন্তু এটা তো এমনিতেই বাদ গেছে, এটাও বাদ গেছে, তাহলে দেখো মাস্টের পরে হ্যাভ আছে, এটাও বাদ, তাহলে আনসার কি হবে, এই যে দেখো মাস্ট বি, তারপরে মেইন ভার্বের ভার্ব 3, অ্যাড্রেসের ভার্ব 3 কি রে, অ্যাড্রেস, তারপর হচ্ছে বাই, তারপর সাবজেক্টটা অবজেক্ট, সাবজেক্ট হচ্ছে কি অথরিটি, এই যে দেখো অথরিটিস, ইমিডিয়েটলি, এই যে দেখো ইমিডিয়েটলি কথাটা শেষে বসছে, তাহলে আনসার হবে 1 নাম্বার। আনসার কি হবে, 1 নাম্বার। সো তোমরা এইভাবে কিন্তু আনসার গুলো করবা এবং এইভাবে সমাধান করবা, ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পারছো? ওকে, 30 নাম্বার দেখো, আমাদের আর 5টা প্রশ্ন আছে, সো তোমরা যাইও না। সো তোমাদের আমি এটা শেষ করি, দেখো হি হ্যাজ গট এ শার্প
শার্প, সে কি পেয়েছে রে? শার্প একটা কি পেয়েছে? টাং। ইন্টেলিজেন্ট, ভিশন, ট্রিক, শার্প টাং পেয়েছে, বলে না তার জবানটা খুব পরিষ্কার, মসৃণ। তাহলে এখানে আনসার হবে শার্প টাং। এটা একটা ফ্রেজাল ওয়ার্ড, শার্প টাং, শার্প টাং। ওকে, স্পষ্ট হাসি, ঠিক আছে। ওকে, তারপরে আসো, মাই কাজিন ড্যাশ চিকেন পক্স উইথ দিস উইকেন্ড। আচ্ছা, কাম ডাউন উইথ, আচ্ছা কাম ডাউন উইথ, হ্যাঁ কাম ডাউন উইথ, কাম ডাউন উইথ। সো মনে রাখবা, কাম ডাউন উইথ মানে আক্রান্ত হওয়া। তার মানে কাম ডাউন উইথ মানে আক্রান্ত হওয়ার, দিস উইকেন্ড এই সপ্তাহে, তার মানে এটা পাস্ট হয়ে গেছে, এটা পাস্ট। তাহলে এখানে আনসার হবে কেম ডাউন উইথ, আক্রান্ত হওয়া। কাম ডাউন উইথ বা কেম ডাউন উইথ, আক্রান্ত হয়েছে কিসে? চিকেন পক্সে, যেটাকে বলা হতো আগে ওলা বিবি, ঠিক আছে, গ্রামের ভাষায় ওলা বিবি বলা হতো। ওকে, পেসিভে আসো। এখানে কি বলছে? দা পেসিভ, দেখছো ভয়েস 3টা পাইলাম, 3টা খালি ভয়েস থেকেই আসে স্যার। তো তোমরা যদি ভাইয়া মাস্ট, না না, আরে মাস্টের হেড কখন হবে? মাস্টের হেড তখন হবে যদি এটা তোমাদের নেরেশন হয়। নেরেশন আর ভয়েসের মধ্যে ঝামেলা লাগাবে না স্যার। ওটা নেরেশন হলে মাস থাকলে হেড টু বসে, মাস থাকলে কে বসে? হেড টু বসে। আর এটা তো ভয়েস, ভয়েস চেঞ্জিং, বুঝো, চিন্তা করো, ভয়েস চেঞ্জিং এ মাস থাকলে হেড কেন হবে? ভয়েস চেঞ্জিং এটা, ঠিক আছে, প্যাসিভ ভয়েস। আচ্ছা, হি মেড, এই যে দেখো মডাল অক্সিলারি ভয়েস, এই সরি পজিটিভ ভার্বের ভয়েস, ভয়েস বুঝো। শি মেড মি, শি মেড মি সম্পূর্ণ সেন্টেন্স এটা। আর ডু দ্য ইন্টারেস্টিং জব এটা আলাদা একটা অংশ, এটা ফ্রেজ, বুঝো। যদি প্রথমে সাবজেক্ট থাকে, তারপরে যদি পজিটিভ ভার্ব থাকে, এখন পজিটিভ ভার্ব কোনগুলো? যেমন হচ্ছে মেক, লেট, হেল্প, তারপর হচ্ছে গেট, এই যে এগুলা হচ্ছে, তারপর হচ্ছে কি হ্যাভ, এগুলা হচ্ছে পজিটিভ ভার্ব। এই পজিটিভ ভার্ব যদি থাকে, তাহলে প্রথমে যদি সাবজেক্ট থাকে, তারপরে যদি পজিটিভ ভার্ব থাকে, তারপরে যদি অবজেক্ট থাকে, ওকে, এবং এটা এরপরে ভার্ব জিরো বসে। এখন ভার্ব জিরো এইটাকে তুমি আগে ভয়েসে পরিবর্তন করো। অবজেক্ট কে? মি, তাহলে তুমি এটা সাবজেক্ট করো না, আই। এটা 5 মিনিট টেস্ট, তার মানে এখানে আনসার হবে আই ওয়াজ, আই ওয়াজ। মেইন ভার্বের ভার্ব 3, মেডের ভার্ব 3 মেডি, তাহলে আই ওয়াজ মেড, আই ওয়াজ মেড। এখন দেখো, এই যে দেখো ভার্ব জিরো আছে না, এটাকে কি করতে হবে জানো? এর আগে একটা টু বসাতে হবে, টু প্লাস ভার্ব জিরো, তাহলে টু ডু দ্য ইন্টারেস্টিং জব, টু ডু দ্য ইন্টারেস্টিং জব, বাকি যা আছে তাই। তাহলে আই ওয়াজ মেড টু ডু দ্য ইন্টারেস্টিং জব বাই হার, ঠিক আছে। তাহলে আই ওয়াজ মেড টু ডু দ্য ইন্টারেস্টিং জব বাই হার কোথায় আছে? আই ওয়াজ মেড টু ডু দ্য ইন্টারেস্টিং জব বাই হার, সি নাম্বারে আছে। আই ওয়াজ মেড ডু, ডু আছে, হবে না। আই ওয়াজ মেড ডু, টু ডু লাগবে। আই হ্যাভ বিন, হবে না। তাহলে আনসার হবে সি নাম্বার। আনসার কি হবে? সি নাম্বার, ঠিক আছে। সো আনসার এইভাবে করতে হবে। 32 নাম্বার শেষ আমাদের। আমরা চলে যাবো 33 নম্বরে। হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইজ সিঙ্গুলার নাউন? এই নিচের এই যে দেখো নাউন থেকে প্রশ্ন আসছে, সিঙ্গুলার প্লুরাল। দেখো আমরা জানি ইউএম, ডিএটিউএম, ডেটাম, ইউএম যুক্ত ওয়ার্ড হচ্ছে সিঙ্গুলার, আর ডাটা এটা প্লুরাল। রেডি, রেডিয়াস, আর এ ডিআই ইউএস, ইউএস যুক্ত ওয়ার্ড সিঙ্গুলার, আর রেডি এটা হচ্ছে প্লুরাল, রেডি আর এ ডি ডাবল আই। মিডিয়াম, এমই ডিআই ইউএম, মিডিয়াম, মিডিয়াম সিঙ্গুলার, আর মিডিয়া হচ্ছে কি প্লুরাল। আমার চাইছে সিঙ্গুলার। এই যে অ্যাপেন্ডিক্স, আইএক্স অথবা এক্স যদি কোনো ওয়ার্ডের শেষে থাকে সেটা সিঙ্গুলার হয়, তাহলে এটার প্লুরাল কি? অ্যাপেন্ডিসাইস, এ ডাবল পি ই এন ডিআই সিএস, অ্যাপেন্ডিক্স। এটা আনসার হইতো, এটা প্লুরাল হইতো, তাহলে এটা সিঙ্গুলার। তাহলে আনসার হবে ডি নাম্বার। আনসার কি হবে? ডি নাম্বার। সিঙ্গুলার চাইছে, এটাই সিঙ্গুলার, এগুলা প্রত্যেকটাই প্লুরাল। আচ্ছা, দেন আসো 34 নাম্বার। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং অ্যান্টোনিমস অফ দ্য ডার্থ? ডার্থ মানে কি জানো? এই যে বলে না যে অপ্রতুল মানে পাওয়া মুশকিল, খুব কম, নগণ্য। ডেফিসিয়েন্সি মানে অপর্যাপ্ততা, শর্টেজ মানে কম, অ্যাবান্ডেন্স মানে পরিপূর্ণ, আর স্কেরসিটি মানে কম। তার মানে এটাও মানে কম, এটাও মানে কম, এটাও মানে কম, তাহলে অ্যাবান্ডেন্স পরিপূর্ণ বা অনেক। তাহলে এখানে আনসার হবে সি নাম্বার। হুইচ অফ দ্য ফলোইং অ্যান্টোনিমস চাইছে। ডার্থ মানে যদি অল্প হয়, তাহলে অ্যাবান্ডেন্স মানে প্রচুর। ডার্থ অর্থ হচ্ছে অল্প হয়, অ্যাবান্ডেন্স হচ্ছে প্রচুর, তাহলে আনসার হবে সি। ওকে, তারপর হচ্ছে আসো 35 নম্বর। হোয়াট ডাস ইনএইট মিনস? ইনএইট মানে কি? ঠিক আছে, সহজাত যে প্রবৃত্তি। তাহলে দেখে সামথিং দ্যাট ইজ লার্নড ওভার টাইম, যেটা সময়ের পরিক্রমায় শেখা হয় না। সামথিং দ্যাট ইজ ন্যাচারাল অর ইনবর্ন, যেটা প্রাকৃতিকভাবে আসে, বা ইনবর্ন মানে জন্মগতভাবে, এটাকে বলা ইনএইট মানে সহজাত প্রবৃত্তি, এটাকে বলা ইনএইট সহজাত প্রবৃত্তি। তাহলে আনসার হবে বি নাম্বার। এটা কেন হবে না? সামথিং দ্যাট ইজ ডিফারেন্ট টু আন্ডারস্ট্যান্ড, কোনো কিছু যেটা বোঝা মুশকিল হবে না। তো সামথিং দ্যাট ইজ ডিসএপিয়ার কুইকলি, যেটা খুব তাড়াতাড়ি কি হয়ে যায়? হারিয়ে যায়। তাহলে আনসার হবে বি নাম্বার, সামথিং দ্যাট ইজ ন্যাচারাল অর ইনবর্ন। সো আনসার হবে কত নাম্বার? বি নাম্বার। আসলে কি বুঝতে পারছো? এই হচ্ছে তোমাদের
35টা প্রশ্ন গুচ্ছের। সো দেখলো তোমরা এখানে প্রায় ভয়েসই তোমাদের প্রায় 4টা থেকে 5টা পাইছো। তোমাদের এখানে সিনোনিম অ্যান্টোনিমস প্রচুর আসে, গ্রুপ ভার্ব 2টা থেকে 3টা পাইছো। ওকে, তোমাদের কন্ডিশনাল সেন্টেন্স আসে, এখানে পজিটিভ ভার্ব আসে। সো তোমাদের যে পরবর্তী ক্লাস গ্রুপে জানিয়ে দেওয়া হবে। তোমরা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত নাই তোমরা একটু নক করবা আমার এই নাম্বারে 01750817416 নাম্বারে, তোমাদের আমি যুক্ত করে দিব। এবং তোমাদের আজকে আমি পড়া দিচ্ছি, তোমরা আমার সিকোয়েন্স অনুযায়ী পড়াটা একটু কমপ্লিট করবা। তোমরা প্রথমে যেটা পড়বা সিনোনিমস আছে না, সিনোনিমস নিম্নতম প্রথম থেকে নিম্নতম তোমরা 200টা পড়বা, 200টা। ওকে, কালকের মধ্যে বা পরশুদিনের মধ্যে সিনোনিম 200টা আবার শুরু করো, আবার নাহলে কিন্তু ভুল করবা। ওকে, সো এতটুকু তোমাদের বললাম আমি। ওকে, আশা রাখি বুঝতে পারছো। তো আজকে এতটুকুই তোমাদের এটা পড়া থাকলো। নেক্সট ক্লাসে দেখা হবে, আর ক্লাসটা অবশ্যই শেয়ার করবা, বন্ধুদেরকে জানাবা। ভালো থাকো তাহলে, আল্লাহ হাফেজ।